আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমরা আজকের ক্লাসে একটা বিখ্যাত কবিতা পড়ব। কবিতাটার নাম হচ্ছে সোনার এবং কবিতাটা লিখেছেন কে? কবিতাটা লিখেছেন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে বুঝতেই পারছো আজকে আমরা একই সাথে যেমন একটা ইন্টারেস্টিং জনপ্রিয় কবিতা পড়বো, তার পাশাপাশি কবিতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই কবিতাটা থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় যেমন প্রশ্ন আসে, ঠিক একইভাবে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে যে জায়গাগুলোতে বাংলা অ্যান্সার করতে হয়, সেখানে কিন্তু অবধারিতভাবে এই সোনার কবিতা থেকে অথবা এটলিস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো না কোনো একটা ইনফরমেশন থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। সো আমাকে তোমরা একটু শুরুতে জানাও যে তোমরা কে কেমন আছো। যারা জিজ্ঞেস করছো ভাই আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা সালাম দিচ্ছ, যেমন জান্নাতুল ফেরদৌস মিম, তারপর হচ্ছে আমাদের সাথে মুক্তা জয়েন করেছে, আয়েশা মুনি জয়েন করেছে। সবাইকে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা আমাকে সালাম দিচ্ছ, স্নাতা জয়েন করেছে আমাদের সাথে। স্নাতা এত পণ্ডিত, ওকে দেখলাম কালকে এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশন কোর্সেও জয়েন করে আমার ক্লাস করার চেষ্টা করছে। কেন বাবা, তোমার এইচএসসি পরীক্ষার সময় তুমি এইচএসসি পড়ালেখা করো, তোমার ওই অ্যাডমিশনের পড়ালেখা এখনই কেন শুরু করতে হবে? আচ্ছা, বাট স্নাতা কিন্তু তোমার এক্সপেরিয়েন্সটা বলতে পারো। তোমরা হয়তোবা এখন আমাদের সাথে এই একাডেমিক কোর্সটাতে আছো, একটা চমৎকার জার্নি আমাদের চলছে। বাট সামনে যখন তোমরা আরেকটু বড় হবা এবং যখন আরো সময় এগুবে, তখন তোমাদের তো অ্যাডমিশনের টাইমটাও এক সময় আসবে এইচএসসি পরে। তখন অ্যাডমিশনে আমরা কেমন ক্লাস নেই এটা নিয়ে হয়তোবা তোমাদের বন্ধু স্নাতা অলরেডি এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে বসে আছে, আমাদের সাথে ক্লাসও করেও। সো ও তোমাদেরকে কালকের এক্সপেরিয়েন্সটা জানাতে পারবে যে কালকে ও ক্লাসে আমার কাছ থেকে কি শিখতে পারলো এবং ক্লাসটা কেমন লাগলো। শিহাব বলেছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আমিও আছি। আচ্ছা, ওরে বাবারে বাবা, এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশন কোর্সে ডিউ রিটেন কোর্স বেসিক্যালি। ওখানে দেখি যে অনেক এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন যেন ভর্তি হয়ে সেখানে তারা তাদের কি বলে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম বিএস মিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিকা হ্যালো, হ্যালো তোমাকেও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো কেমন আছো তোমরা সবাই? আমাকে একটু লিখে জানাও তো যে তোমরা সবাই কেমন আছো। কলেজের কি অবস্থা, কলেজে কি পরীক্ষা টরীক্ষা চলছে কিনা, অথবা পরীক্ষা যদি শুরু না হয়ে থাকে সেটা কবে হবে? ওরে বাবা, আরেক পণ্ডিত হচ্ছে মুশফিক সাদিক, এইচএসসি 25 এর এসএমপি কোর্স কিনে বসে আছে। কি রে ভাই, তোমরা এইচএসসি 26 ব্যাচ, তোমরা তোমাদের এই পড়ালেখা শেষ না করে কেউ এইচএসসি 25 ব্যাচের কোর্স কিনে ফেলছো, কেউ এইচএসসি 26 ব্যাচের কোর্স কিনে ফেলছো, কি বিপদ। আচ্ছা ভাইয়া, আপনি কি আমাকে চিনেন না? ঈশিতা বলছে না, মাত্র চিনলাম, আগে চিনতাম না, এই মাত্র চিনলাম ঈশিতাকে। ওয়ালাইকুম আসসালাম রূপন্তী, কেমন আছো তুমি? জয় বিশ্বাস, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া মালিহা, ভালো আছি। ওকে, সো আমরা আমাদের ক্লাস শুরু করব ঠিক 4টা 15 মিনিটে। আর আজকে একটা জিনিস একটু বলি, আমরা সাধারণত কবিতা যখন পড়াই, কবিতা পড়ানোর সময় আমরা কবিতার শব্দার্থ গুলো পড়াই। বাট আজকের ক্লাসে আলাদা করে শব্দার্থ পড়াতে হবে না, শব্দার্থ স্লাইডে আছে। ঠিক আছে, শব্দার্থ স্লাইডে আছে, কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে শব্দার্থ পড়াবো না, কারণ আমি যখন তোমাদেরকে কবিতাটা পড়াবো, কবিতাটা এক্সপ্লেন করব, তখন দেখবে যে ওখানে অলরেডি সবগুলো শব্দার্থ আছে। এই জন্য আলাদা করে আমরা শব্দার্থ পড়তে গিয়ে সময় ব্যয় করবো না আজকের ক্লাসে। ওকে, সো আমি একটু ক্লাসের কথাটাও বলে দিই। আমরা 4টা 15 থেকে ক্লাস স্টার্ট করছি। পরবর্তীতে আমাদের এখানে আজান দেয় হচ্ছে, মাগরিবের আজান দেয় হচ্ছে 5টা 20-এ। সো 5টা 20 থেকে 5টা 30 পর্যন্ত, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের মাগরিবের নামাজের ব্রেক থাকবে। মাগরিব প্রেয়ার ব্রেক থাকবে ততক্ষণ। তারপরে আমরা আবার এসে 5টা 30 থেকে আমরা জয়েন করব। সো আমরা 5টা 45-এ ক্লাস শেষ করব। সো আমাদের টোটাল ক্লাসটা হবে 4টা 15 থেকে 5টা 45 পর্যন্ত, মধ্যে 10 মিনিট আমাদের মাগরিবের নামাজের ব্রেক আছে। ক্লিয়ার? আগেই বলে দিলাম যে আমাদের ক্লাস প্ল্যানিংটা আসলে আজকে কি রকম। ওকে, উম্মে হুমায়রা বলছে ভাইয়া ডিসেম্বর হাফ ইয়ারলি এক্সাম, ভয় লাগছে নাকি ডিসেম্বর নিয়ে? ভাইয়া আমার এক্সাম চলে। মনিয়ম খানম বলেছে এক্সামের মধ্যেও যে তোমরা আমার ক্লাস করতে এসেছো, এটা তো খুবই চমৎকার একটা ব্যাপার। মারিয়া আভা বলেছে ভাইয়া আমাকে কি ভুলে গেলেন কিনা? না, ভুলবো কেন, তোমরা তো আমার প্রিয় শিক্ষার্থী সবাই। আচ্ছা, তারপর হচ্ছে তাজিন জয়েন করেছে, ভাইয়া আমার এক্সাম চলে। মরিয়ম, আচ্ছা
স্যার আমার নামটা একটু বলেন। হ্যাঁ, নামটা দেখার আগে নামটা উপরের দিকে স্ক্রল আপ হয়ে চলে গেল। পাপন বণিক, হ্যালো ভাইয়া। হ্যালো পাপন, কেমন আছো? সুরাইয়া লিজা ক্লিয়ার বলেছে। আচ্ছা ক্লিয়ার, ওকে। কিছু তো বুঝেই নেই, ক্লিয়ার কি? এই যে ক্লাস প্ল্যানিং। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। 4:15 বেজে গেছে, চলো তাহলে আমরা আর দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করে দেই। আমরা ফার্স্টে দেখি যে সোনাতরী কে লিখেছেন। সোনাতরী লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সো একটা কথা আমরা অনেক সময় শুনি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার চুরি করেছে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি চুরি করেছেন, এবং চুরি করে তিনি নাকি তার প্রাপ্য নোবেলটা, কাজী নজরুল ইসলামের যে প্রাপ্য নোবেলটা, এটা তিনি নিজের বলে বাগিয়ে নিয়েছেন। এটা একটা সর্বৈব মিথ্যা কথা, এটা একটা মিথ। কেন মিথ সেটা একটু দেখো। কাজী নজরুল ইসলামের জন্ম কত সেটা তোমরা আমাকে লিখে জানাও, তার আগে আমি তোমাদেরকে দেখাই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে। আর কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেছেন বলতো? জানুয়ারিতে এক্সাম, তাহলে তো হাতে সময় আছে। রেগুলার পড়ো, ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো করতে পারবা। যাদের যাদের জানুয়ারিতে এক্সাম তাদের জন্য অনেক শুভকামনা, যাদের এক্সাম অনগোয়িং তাদের জন্য আসলে বেশি বেশি শুভকামনা। ওকে, এইটা বলো। এই মনির, তুমি ইয়ো ইয়ো করছো কেন? এইটা বুঝছো? আমাকে এখন বলো কাজী নজরুল ইসলামের জন্মসাল কত? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে। 1899 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতো নোবেল পুরস্কার পেয়েছেন কবে? রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, হ্যাঁ সবাই পেরেছে। শামিমা, তারপর হচ্ছে মরিয়ম, নাবিলা, সবাই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, হাই 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 রে, জুবাইর বিন জাকির বলছে ইংরেজদের গোলাম ছিল রবি ঠাকুর। হাই হাই হাই, দাঁড়াও দাঁড়াও, আসছি, ইংরেজদের সাথে তার শত্রুতা নিয়েও কথা বলবো। 1861, ঠিক আছে। এবং তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। 1913 সালে, অর্থাৎ তার জীবনের একটা বড় 1861 থেকে 1871, 10 বছর, 81, 91, তারপর হচ্ছে 1901, মোটামুটি প্রায় 43 বছর বয়সে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার এই নোবেল পুরস্কারটা পান। এখন যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল পুরস্কারটা পাচ্ছেন, তখন কাজী নজরুল ইসলামের বয়স কত দেখো তো। তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে, আর 1913 সালে তার বয়স হচ্ছে মাত্র, কাজী নজরুল ইসলামের বয়স হচ্ছে মাত্র 14 ইয়ার্স ওল্ড, মাত্র 14 বছর বয়স তার। এখন যখন অলরেডি রবীন্দ্রনাথ ঠাকুর একটা জমিদার পরিবারের সন্তান, ঠিক আছে, তার জমিদারি আছে, তারপর হচ্ছে তিনি 43 বছর বয়স পর্যন্ত তো এই সাহিত্য চর্চা করছেন, সাহিত্য সাধনা করছেন, অলরেডি তিনি ততদিনে একজন এস্টাবলিশড সাহিত্যিক। এখন তিনি কাজী নজরুল ইসলামকে, সত্যি কথা বলতে 14 বছর বয়সী কাজী নজরুল ইসলামকে চেনার কথাও না, কারণ কাজী নজরুল ইসলাম তখনও পর্যন্ত এমন বড় কিছু করে উঠতে পারেন নাই, কারণ আসলে তখন মাত্র তার বয়স 14 বছর। তার মানে আমরা যেটা বুঝলাম যে আসলে 1913 সালে যখন কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল প্রায় 40 বছরের উপর, আর কাজী নজরুল ইসলামের বয়স ছিল মাত্র 14 বছর। 14 বছর বয়সী কাজী নজরুল আসলে তখনও এমন কোন কবিতা লিখে উঠতে পারেন নাই যেটা চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুর এই নোবেল পুরস্কারটা পেয়ে যাবেন। আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে তোমাদের এক বন্ধু জাকির বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ইংরেজদের গোলাম। ওকে ফাইন, এই অভিযোগটা তাহলে খণ্ডানো যাক। আজকে আমার কিন্তু পার্সোনালি ফেভারিট হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, কারণ কঠিন কঠিন কবিতা লেখে, তারপর শিক্ষার্থীদেরকে এই কবিতাগুলো বোঝাতে গিয়ে একটু বেশি মানে পার্ট নেওয়া যায় আর কি, একটু বেশি ভাব ধরা যায়। কিন্তু আজকে যেহেতু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ছি, তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিফেন্ড করব। সো তোমাদের বন্ধু জাকির বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের গোলাম। নট এন্টায়ারলি। দেখো একটা পুরস্কার আছে, পুরস্কারটার নাম হচ্ছে নাইটহুড। নাইটহুড, নাইটহুড পুরস্কার, ঠিক আছে। এই নাইটহুড পুরস্কারটা যাকে দেওয়া হয় তার নামের আগে একটা উপাধি বসে স্যার, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এই নাইটহুড পুরস্কারটা দেওয়া হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ডাকার কথা হচ্ছে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এখন আমরা তাকে কেন স্যার রবীন্দ্রনাথ ঠাকুর ডাকি না? কারণ 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে উপাধিটা, নাইটহুড উপাধিটা তিনি বর্জন করেন। তিনি এই নাইটহুড উপাধিটা বর্জন করেন কেন? কারণ পাঞ্জাবের অমৃতসরের স্পেসিফিক্যালি জায়গাটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এইগুলো যে বলছি এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনে আসতে পারে, হ্যাঁ, এই জন্যই বলছি জালিয়ানওয়ালাবাগ।
জালিয়ানওয়ালাবাগে ইংরেজরা একটা গণহত্যা চালায়। ইংরেজরা কি চালায়? ইংরেজরা পাঞ্জাবের এই জায়গাটা একটা গণহত্যা চালায় এবং এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধিটা তিনি বর্জন করেন, অর্থাৎ তাকে আমরা আর এই জন্য স্যার বলে ডাকছি না। আমরা জানি যে ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কিন্তু স্যার ফজলে হাসান আবেদ, কারণ তারও একটা নাইটহুড উপাধি আছে। তো এরকম নাইটহুড উপাধি কিন্তু ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও দিয়েছিল, কিন্তু ব্রিটিশদের এই গণহত্যা, এই নির্বিচার গণহত্যার প্রতিবাদ জানানোর কারণে তিনি কি করেছেন, এই যে তার নাইটহুড উপাধিটা এটা তিনি বর্জন করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? এটা তিনি নিজ থেকে বর্জন করেছিলেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। হায় রে হায়, কি বিপদ! আজকে সব দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধী শক্তি জেগে উঠেছে। একজন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন। আমি এই কথাটা পড়েছি, কিন্তু আসলে কনক্লুসিভ তেমন কোনো এভিডেন্স পাইনি আর কি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছেন, আমার সোনার বাংলা, এইটা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা হয়েছিল। আমার সোনার বাংলা, ঠিক আছে, এটা আবার ট্রু, এটা ট্রু। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় এবং পরবর্তীতে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার মানে কি, যে পুরো বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে। এটা অনেকগুলো কারণে ব্রিটিশরা করেছিল এই ডিসেন্ট্রালাইজেশন। একটা হচ্ছে যে আসলে তাদের বিরুদ্ধে আন্দোলনগুলো যাতে দানা বেঁধে না উঠতে পারে, এবং ডিসেন্ট্রালাইজ করার অনেক সুবিধাও আছে। হ্যাঁ, তো সবকিছু মিলে তারা এই কাজটা করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যারা কলকাতার যে শিক্ষিত সমাজ, তারা মূলত এটার একটা তীব্র বিরোধিতা করে। কলকাতার হিন্দু এলিট যে শিক্ষিত সমাজ, তারা এটার বিরোধিতা করেন, কারণ তারা মনে করেন যে ঢাকা বা হচ্ছে এই বাংলাদেশ, এই জায়গাটা যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু তারা অনেক কালচারালি এনরিচড হবে, এবং তাদেরকে এতদিন পর্যন্ত কলকাতার যে কালচারাল ডমিনেন্সটা ছিল, যে সাংস্কৃতিক আধিপত্যটা ছিল, সেটা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য কলকাতার যারা হিন্দু এলিট এবং শিক্ষিত জনগোষ্ঠী ছিলেন, ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর, তারা 1905 সালে এই বঙ্গভঙ্গের কি করেন, এই 1905 সালে যখন বঙ্গভঙ্গটা করা হয় তারা এটার বিরোধিতা করেন, এবং পরবর্তীতে 1911 সালে আসলে 1911 সালে আসলে এই বঙ্গভঙ্গটা রদ করা হয়। সো এই বঙ্গভঙ্গের ইস্যু নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা, আমার সোনার বাংলা এই কবিতাটা লিখেছিলেন। ওকে, সো আমরা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বেসিক জিনিসপত্র জানতে পেরেছি, যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে আসলে আমরা ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে উত্তর করতে পারবো। ওকে, এইবার চলো আমরা কিছু ইনফরমেশন দেখি। তার আগে একটা পোল দিয়ে স্টার্ট করব যে সোনার তরী কবিতাটি কোন, ফোন হয়ে গেল, এটা কেন? এটা তো কোন ছন্দে? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আমি একটা পোল দিয়ে দিই তোমাদের, দেখি তোমরা পারো কিনা। ওকে, দিয়ে দিলাম। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এইটা হচ্ছে বৃত্ত হবে। হ্যাঁ, এইটা কি হবে? এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন। বুঝতেই পারছো এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইগুলা কোনোটাই আসলে হবে না। এটা হবে হচ্ছে মাত্রাবৃত্ত। দেখি কারা কারা পারলো, দেখি মাত্রাবৃত্ত। আরদা বলেছে জালিয়ানওয়ালাবাগ কি? জালিয়ানওয়ালাবাগ একটা জায়গার নাম, পাঞ্জাবের অমৃতসরের একটা জায়গার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। ওখানে একটা স্বর্ণ মন্দিরও আছে। ওকে, এবার দেখিনি আমরা যে কুইজের রেজাল্টের কি অবস্থা। ফার্স্ট হয়েছে নুসরাত জাহান তুবা, সেকেন্ড হয়েছে হামিদা খাতুন, এবং থার্ড হয়েছে সাদমান আহমেদ। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। ওকে, ভেরি গুড। আমরা পড়ানো শুরু করার আগেই তোমরা পারছো। কবিতা ছাড়াও তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ অনেক কিছু লিখেছেন। এইটা তোমরা জাস্ট বাসায় রিডিং পড়বা, খুব বেশি এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই যেটা তোমাদেরকে বোঝাতে হবে। আচ্ছা, এই জায়গাগুলোতে অনেকগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, একটু যদি দেখি। মাত্র 15 বছর বয়সে
অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আমি লিখে দেই এডিএম। সো যেগুলো যেগুলো ব্লু মার্ক করবো সেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল, প্রথম কাব্যের নাম কি? বনফুল প্রকাশিত হয়। এবং গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের সমন্বয়ের অনুদিত, এই যে এটা ইম্পর্টেন্ট, তিনি কিন্তু নিজেই অনুবাদ করেছেন এটা, সং অফারিংস গ্রন্থের জন্য তিনি 1913 সালে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার ভূষিত হন। বুঝতে পেরেছি? এবং বাংলা ছোট গল্পেরও তিনি একজন অন্যতম পথিকৃৎ। তার মানে বুঝতে পেরেছে এই একটা জায়গায় কিন্তু অ্যাডমিশনের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। একটা হচ্ছে যে তিনি 15 বছর বয়সে তার প্রথম যে কাব্য বনফুল সেটা প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি গীতাঞ্জলির যে অনুবাদটা সেটা তিনি নিজেই অনুবাদ করেছিলেন, এটার নাম হচ্ছে সং অফারিংস, এবং এটার কারণে তিনি 1913 সালে এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ক্লিয়ার? ওকে, এইগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমাদের তার যে কাব্যগ্রন্থগুলো সেগুলোর নামও মনে রাখতে হবে, পার্টিকুলারলি ফর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মানসী, সোনার তরী ইটসেলফ। আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে নেই, এই যে সোনার তরী, আমরা আজকে যে সোনার তরীটা পড়বো, এই সোনার তরীটাকে বলা হচ্ছে নাম কবিতা। নাম কবিতা মানে কি ভাইয়া? নাম কবিতা মানে কি? একটা কাব্যগ্রন্থের যে নাম, সেই নামেরই যে কবিতাটা থাকে সেটাকে বলা হচ্ছে নাম কবিতা। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটু বলি, মনে করো বাংলাদেশের তো 8টা বিভাগ রয়েছে। এই যে 8টা বিভাগ, এই 8টা বিভাগ কিন্তু আলাদা আলাদা করে একটা জেলাও। ফর এক্সাম্পল আমি এখন যেখানে আছি এটা কিন্তু হচ্ছে ঢাকা, ঠিক আছে? ঢাকা। এখন ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, মনে করো ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, হ্যাঁ, ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই সবগুলোকে নিয়ে কিন্তু ঢাকা ইটসেলফ, এই যে এইটা ঢাকা, কিন্তু এটা একটা বিভাগও। বুঝছো? তাহলে এই যে ঢাকা, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে নাম জেলা। এটা হচ্ছে ঢাকা বিভাগের নাম জেলা। বুঝতে পেরেছে? একই রকম, মানে একটা কাব্যগ্রন্থের যে নাম, সেই নামেই যদি কবিতা থাকে ওইটাকে বলা হয় ওই কাব্যগ্রন্থের নাম কবিতা। তো সোনার তরী কাব্যগ্রন্থটার নামও সোনার তরী, আবার হচ্ছে এখানে কবিতাটার যে নাম সেটারও সোনার তরী, যেটা কিনা আজকে আমরা পড়বো। ওকে, এর পাশাপাশি রয়েছে চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তবে একটা কথা আসে, একটা অনেক বেশি প্রশ্ন আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা বিষয়গত প্রশ্ন আসছে, সেটা হচ্ছে শেষের কবিতা। এটা তোমরা এখন আমাকে ক্লাস ডিসকাশনে উত্তর দাও। শেষের কবিতা এইটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? নিলয় বলেছে ভাইয়া নোবেল পুরস্কার কি গীতাঞ্জলির জন্য পেয়েছে নাকি সং অফারিংস এর জন্য পেয়েছে? চমৎকার প্রশ্ন। এটার উত্তর হচ্ছে সং অফারিংস এর জন্য পেয়েছে। গীতাঞ্জলির যে অনুবাদ সং অফারিংস এর জন্য পেয়েছে। কারণ নোবেল পুরস্কার একটা আন্তর্জাতিক পুরস্কার। এই আন্তর্জাতিক পুরস্কার তো আসলে তুমি যদি বাংলা একটা লেখা লিখো বা বাংলা, মানে যদি তোমার ইন্টারন্যাশনাল এক্সপোজার না থাকে তাহলে তো তুমি এই নোবেল পুরস্কারটা পাবা না। বুঝতে পেরেছো? পথিকৃৎ মানে কি? আচ্ছা, যিনি পথ দেখান তাকে বলা হয় পথিকৃৎ। একজন সুন্দর প্রশ্ন করেছে। এটা একটা উপন্যাস, ভেরি গুড। শেষের কবিতা কি কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতায় নাম কবিতা, কিন্তু আসলে এটা একটা উপন্যাস। এটা একটা উপন্যাস, বুঝছি। তারপর লাস্টলি তিনি 1961 সালের 7 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আজকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যত সাহিত্যকর্ম সেগুলো সহজে মনে রাখার একটা ছন্দ দিয়ে দিব। রাজি আছো কে কে? হাত তোলো। রাজি আছো কে কে? হাত তোলো। রবীন্দ্রনাথ ঠাকুরের যত কাব্যগ্রন্থ, এইখানে তোমাদের বইতে না সব কাব্যগ্রন্থ, সব রবীন্দ্রনাথ ঠাকুরের সব লেখা এইখানে উল্লেখ করা হয় নাই, বাট তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তোমার অ্যাডমিশন টেস্টে এর বাইরে থেকেও প্রশ্ন দিতে পারে, কারণ অ্যাডমিশন টেস্টের সিলেবাস একদম পুরোপুরি যে তোমার বই ফলো করেই হবে তা কিন্তু না। সো এটাতে রাজি আছো কে কে? একটু এক্সট্রা মাইল কে কে যেতে চাও? কে কে পড়তে চাও বলো? আচ্ছা, জয় বিশ্বাস বলছে উপন্যাস, এটা আমি আপনার কাছ থেকে উপহার পেয়েছিলাম। ভেরি গুড। পড়ছো? এই যারা যারা আমার কাছ থেকে বই পাইছো, পড়ছো বইগুলা নাকি জাস্ট সাজায় রেখে দিয়েছো? আচ্ছা, সবাই হাত তুলেছে। ওকে, আমি আমি তোমাদের জায়গায় হলে 2 হাত তুলতাম। অরিন সুলতানা যেমন অরিন সুলতানা ওর 4টা হাত তুলেছে, কিভাবে বুঝতে পারলাম না। যাই হোক, ওকে। একজন জিজ্ঞেস করছে ভাইয়া নাম কবিতা কি?
একটা কাব্যগ্রন্থের, দেখো একটা কাব্যগ্রন্থের মধ্যে তো অনেকগুলা কবিতা থাকে, তাই না? মানে একটা মনে করো একটা কবিতার বইয়ের মধ্যে অনেকগুলা কবিতা থাকে, তো ওই কবিতাগুলোর মধ্যে যদি বইয়ের মলাটে যে নামটা লেখা থাকে আর বইয়ের ভিতরে মনে করো একটা বই, ঠিক আছে, এটা একটা কবিতার বই, ঠিক আছে, মনে করো কবিতাটার বইয়ের নাম হচ্ছে সোনার তরী। তো এখন এটার মধ্যে মনে করো অনেকগুলো কবিতা আছে, মনে করো এটার মধ্যে একটা কবিতা আছে বলাকা, একটা হচ্ছে বনফুল, ঠিক আছে, একটা কবিতার নাম হচ্ছে সোনার তরী। সোনার তরী। তখন এই কবিতাটাকে সোনার তরী, এই কবিতাটাকে বলা হয় নাম কবিতা। কেন এটাকে আমরা নাম কবিতা বলছি? কারণ এই কবিতার নাম অনুসারেই তোমার এই কাব্যগ্রন্থটার নাম হয়েছে, কাব্যগ্রন্থ বা কবিতার বইয়ের নাম হয়েছে, এই কারণে এটাকে আমরা নাম কবিতা বলছি। এবার ক্লিয়ার? নাম কবিতা। ওকে। স্নাতা বলছে আমার বইটা এখনই পাইনি। তোমাদের বই ডেলিভারির কাজটা আসলে তোমাদের ফারসিন ভাইয়া দেখে। তোমাদের ফারসিন ভাই এখন ভীষণ দৌড়ের উপর আছে ওর পরীক্ষা নিয়ে। ওর অনার্স কমপ্লিট হয়ে গেছে, এখনো মাস্টার্স নিয়ে ভীষণ দৌড়ের উপর আছে। দৌড় শেষ হলেই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি ওকে ব্যবস্থা করতে বলবো, ঠিক আছে? আর এখন যদি ওকে এই তোমার বই দেওয়া নিয়ে স্নাতা চাপ দেই, ও যদি মাস্টার্স পরীক্ষায় ফেল করে, তাহলে ওকে মাস্টার্সে আরো 1 বছর যদি করতে হয়, তাহলে দেখা যাবে যে তোমার মানে তোমাদের পরবর্তী কাজগুলো 1 বছর করে পিছিয়ে যাবে। ওকে, ঠিক আছে। এরপর দেখি সোনার তরী, দেখি এইটা পারি কিনা। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? আমাদের 2 নম্বর প্রশ্ন, পোলটা দিয়ে দেই। পোল। হ্যাঁ, প্রশ্ন দিয়ে দিলাম। এইটা বলো তো, সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান কিসের প্রতীক? না ভাইয়ারা, বাংলাবিদ বইয়ের বাংলাবিদ চ্যালেঞ্জের বই এখনো পাঠানো হয়নি। বইটা আছে আমার কাছে, আমি দিব বাবা, একটু অপেক্ষা করো। বললাম তো তোমাদের বইয়ের ডেলিভারির কাজটা দেখা হচ্ছে তোমাদের ফারসিন ভাইয়া। ফারসিন ভাইয়ের মাস্টার্স পরীক্ষা চলছে এখন, তো আসলে ওর পরীক্ষার মধ্যে, তোমাদের পরীক্ষার মধ্যে কি তোমাদেরকে এরকম কোনো কিছু নিয়ে চাপ দেই? তো ওর পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হোক এই সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে শেষ হলে ইনশাল্লাহ এরপরে হচ্ছে তোমাদের এই বইপত্র সব পাঠিয়ে দেওয়া হবে। দুশ্চিন্তার কিছু নেই। বই তো তোমাদের বইটা আমি পড়ে ফেলছি না যে ফারহান ভাই পড়ে ফেলছে, আমার বইটা পুরানো হয়ে যাচ্ছে, এমন তো না। বই আমার ডেস্কে আছে, সময় মতো পাঠিয়ে দেবো। ওকে, সো কারেক্ট আনসার কি আমরা দেখিনি। পোলটার উত্তর হচ্ছে সৃষ্টিকর্ম। উত্তর হচ্ছে সৃষ্টিকর্ম। আর কারা কারা কারেক্ট আনসার দিল, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো? ফার্স্ট হচ্ছে নির্ভয়, ইন্টারেস্টিং নেম। সেকেন্ড হচ্ছে ফাহমিদা আক্তার সুমাইয়া, এবং থার্ড হচ্ছে তুষ্মি আক্তার। আচ্ছা, বিএসপি বলেছে বউ ঠাকুরানীর হাট পেয়েছে, খুব ভালো লেগেছে। আমাদের কি একটা সাল ভুল ছিল এখানে, দেখি তো। ও হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি এইটা 1941 হবে, আর 1861 হচ্ছে জন্ম, আর 1941 হচ্ছে মৃত্যু, তাই না? একদম 80 বছর। 80 বছর না, হ্যাঁ একদম 80 বছর বয়স পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন। 80 ইয়ার্স অফ ওল্ড। হ্যাঁ, তামান্না আক্তার মনি কারেক্ট করে দিয়েছি। এটা 1941 হবে, 1941। ওকে, সো শব্দার্থ আমি আগেই বলেছি, শব্দার্থটা আমরা আলাদা করে আজকে ক্লাসে পড়াচ্ছি না, কারণ আমাদের শব্দার্থটা স্লাইডে থাকুক, কিন্তু শব্দার্থ আমার পরে আবার আছে, কবিতার মধ্যে মধ্যে আমরা এক্সপ্লেন করব। এটা তোমরা ক্লাস ডিসকাশনে বলো। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন। দেখেছো রাজশাহী বোর্ডে 2টা প্রশ্ন আসছে সোনার তরী কবিতা থেকে, ভীষণ ইম্পর্টেন্ট এই কবিতাটা। এইটা বলো তো। আরিফা বলছে ভাইয়া আপনাকে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। বলো, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বলা হচ্ছে সোনার তরী কবিতায় কবির আক্ষেপ। আক্ষেপ মানে কি? আমি যদি একটু শব্দটাকে বোঝার চেষ্টা করি, হতাশা, রিগ্রেট,
গ্রিভেন্স, অনেক কিছুই হতে পারে। সো তোমরা এবার বলো, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারই লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কোনটা? ক্লাস ডিসকাশনে বলো দেখি। তামিমা আক্তার বলছে ডি, মাহমুদা বলছে ডি, আচ্ছা সুরভি বলছে ডি, ওকে, ইশরাত জাহান মিম বলছে ডি, আব্দুল জলিল বলছে ঘ। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, এক্স্যাক্টলি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে আমার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে গেল সোনার তরী। দ্যাট মিন্স আমি এখন কি হয়ে গেলাম? আমি হয়ে গেলাম একেবারেই নিঃস্ব। নিঃস্ব আমি, রিক্ত আমি। একটা কবিতা শুনেছো? নিঃস্ব আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, যা ছিল দিয়ে গেলাম, না কি যেন, দিয়ে গেলাম তাই, শুধু ছিল ভালোবাসা দিয়ে গেলাম তাই। এই কবিতাটা শুনছো? কার মুখ থেকে শুনছো সেটাও মনে থাকলে বইলো। আচ্ছা, তো আমি একদম নিশ্চয় হয়ে গেলাম, এই জন্যই কবি রিগ্রেট করছে এবং কবির আক্ষেপ প্রকাশিত হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এই কবিতাটা, এই লাইনটার মাধ্যমে। ওকে, এটা বলো দেখি, সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ নাকি হতাশা? এটা যশোর বোর্ডে 2022 সালে এসেছে। বুঝতেই পারছো সোনার তরী কবিতাটা অনেক সহজ হলেও খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে। জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি এখান থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই যে ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ নাকি হতাশা? ওকে, অনেকে হচ্ছে হাসু আপা। আচ্ছা, মুশফিক সাদিক, মুশফিক সাদিকের প্রিয় হাসু আপা। ক্লাসে কি দেরি করে ফেলেছো আরিফা? কতক্ষণ দেরি করেছো? 15, 25, 20 মিনিট দেরি করেছো, অসুবিধা নেই। এখন থেকে বাকিটা দেখো, পরবর্তীতে ওইটা আবার রেকর্ড দেখে নিও। আজকে ক্লাসে কি অনেক শিক্ষার্থী এসেছে, প্রায় 700 শিক্ষার্থী আমাদের সাথে এই মুহূর্তে ক্লাস করছে। ওকে, সো এটা কি হবে? সোনার তরী কবিতার ঠাঁই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? এটা অনাগ্রহ, মানে একটু বুঝো যে এখানে আমরা কবিতাটা পড়বো একটু পরে, আগে একটু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি আর কি কেমন প্রশ্ন হয়, তাহলে কবিতাটা পড়ার সময় তুমি ওই ওই লাইনগুলোতে বেশি ইম্পর্টেন্স দিতে পারবা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর পাড়ে বসে বসে তার যে ধান ওগুলা কেটে সাজিয়ে বসে বসে আছে, মাঝি আসবে তাকে নিয়ে যাবে। তো মাঝি আসার পরে মাঝি হচ্ছে ধান দিয়ে তার নৌকাটা পুড়ে ফেলেছে, এখন তাকে আর নেওয়ার জায়গা নেই। তখন মাঝি বলছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ভাই ভাই আমারও নিয়ে যান। আর মাঝি বলে আরে ধর ভাই, পরের পরের রাস্তা আইসেন, ঠিক আছে, আর ধর আপনার নেওয়ার জায়গা নেই। তখন মাঝি বলছে কি ঠাই নেই ঠাই নেই। তোমরা কখনো লোকাল বাসের জার্নি করার এক্সপিরিয়েন্স তোমাদের আছে? আমার অনেক আছে। আমি বিশ্ববিদ্যালয়ে যেতাম রেগুলার লোকাল বাসে করে, তো অনেক সময় এরকম দেখা যেত যে আমাকে বাসে নিত না, কারণ বাস মনে করো প্রচুর মানুষ ঠাসাঠাসি করছে, গাদাগাদি করছে, আর জায়গা নেই। তখন আমি মনে করো দাঁড়িয়ে আছি, কিন্তু বাসের হেল্পার আমাকে দেখে আর নিচ্ছে না। হ্যাঁ, এই যে একটা অবস্থা, বাসের হেল্পার বলছে আরে মামা নামেন তো, ঠিক আছে, আরে জায়গা নেই, পরের বাস আসেন। এই কথাটা বলে কি বোঝানো হয়? এই কথাটা বলে অনাগ্রহ বোঝানো হয়, যে তোমাকে নেওয়ার আগ্রহ তার নাই, আগ্রহ তার নাই। এখন অনেকে স্টুডেন্টরা কেন এইখানে ভুল করে কোথায় জানো? এটা একটু বলে দিই। স্টুডেন্টরা না এই হতাশা দিয়ে দেয় এখানে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এইখানে দুইটা ক্যারেক্টার আছে। সোনার তরী কবিতায় দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে কৃষক ভার্সেস কবি। মারামারি ইভেন্ট চাই, কবি নাকি মাঝি? এই জন্যই মাঝে মাঝে তোমাদের মনোযোগ পরীক্ষা করা হয়। কৃষক আর মাঝি। কৃষক এখানে কি কি প্রকাশ পেয়েছে? কৃষক এখানে মূলত প্রকাশ করে হতাশা, আহারে আমাকে নিল না। আর মাঝি এখানে মূলত প্রকাশ করে হচ্ছে অনাগ্রহ, আরে ধর ভাই আপনি পরের বাসে আসেন, আপনার নেওয়ার জায়গা নেই। ঠিক আছে, ওকে, চলো এইবার আমরা তাহলে আর দেরি না করে আমাদের কবিতাটা শুরু করে দিই। এবার আমরা আমাদের কবিতাটা শুরু করে দিই। ঠিক আছে, কবিতাটা শুরু করে দেই। শব্দার্থ কেন পড়াই নাই এখনই তোমরা বুঝতে পারবা, কারণ হচ্ছে আমাদের সকল শব্দার্থ এই যে আশেপাশে লেখাই আছে। এই যে দেখো, তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আগে আমি যেটা করতাম, আমি যখন ছোটবেলায় আমি যখন বই পড়তাম, এখন শব্দার্থ দেওয়া এক জায়গায়, কবিতা হলো আরেক জায়গায়, তো বারবার উল্টে উল্টে দেখতে হয় যে আচ্ছা কবিতার মধ্যে এই শব্দটার অর্থ কি, ওই শব্দটার অর্থ কি। এই জন্য আমি যেটা করতাম যে কবিতার পাশে দিয়ে পেন্সিল দিয়ে লিখে রাখতাম। তো তোমাদের জন্য ওই আমার ছোটবেলার যে করা কষ্টটা, ওইটাই তোমাদেরকে স্লাইডে কনভার্ট করা হয়েছে। এখন তোমরা কি করবা? এটা কি রিভিশন ক্লাস? না মালিহা, আমরা সোনার তরী কবিতাটা আগে একবার পড়েছিলাম, বাট এটা একটা ফ্রি ডেমো ক্লাস ছিল, দ্যাট ওয়াজ ওপেন ফর অল। আর এটা আমাদের পেইড কোর্সের ক্লাস। আমরা কিন্তু বারবারই একটা কথা বলছি, আমরা ফ্রি ডেমো ক্লাস যখন একটা করাই, ওইটা পেইড কোর্সে আবার ক্লাস হবেই। তার মানে তোমার ওই ফ্রি ডেমো ক্লাসগুলা না করলেও যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তা না, করলে ভালো। করলে যেমন আজকে দেখো স্টুডেন্টদের কিন্তু মোটামুটি ক্লাসের আগে একটা আইডিয়া আছে কবিতাটা নিয়ে আমাদের,
এক্সপেকটেশন গুলো কি কি আমরা আগেই জানি। ওকে, এবার দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। আচ্ছা, ওইটা পরের পেজে আছে, আমি এইখান থেকে একটু দেখাই। গগনে মানে কি? গগনে মানে হচ্ছে আকাশে। গরজে মানে কি? গর্জন করে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। বর্ষা বলতে কি বোঝানো হচ্ছে? বর্ষা এটা একটা আঞ্চলিক শব্দ। বর্ষা আসলে বর্ষা থেকে এসেছে। বর্ষা, ঘন বর্ষা বলতে কি বোঝাচ্ছে? ঘন বর্ষা বলতে বোঝানো হচ্ছে যে একজন বলছে, মিম বলছে এই কবিতাটা মনে হয় পড়ানো হয়েছে। বাবারে বাবা, তোমাদের নিয়ে আর এক্সপ্রেশনের শেষ নাই। সেটা হচ্ছে আমাদের পেইড কোর্স এটা, হ্যাঁ। তো পেইড কোর্সে আজকে আমরা প্রথমবারের মতোই এই সোনার তরী পড়ছি। সোনার তরী প্রথমবারের মতো পড়ছি। বাট এই পেইড কোর্সের আগেও আমাদের তো ফ্রি ক্লাস হয়েছে। ফ্রি ক্লাস, ডেমো ক্লাস, যেটা যে কেউ স্টুডেন্টরা বুক করে করতে পারে। তখন আমরা সোনার তরী আবারও পড়িয়েছি। সোনার তরী সেখানেও আমরা পড়িয়েছি। সো এই কারণে আজকের ক্লাসটা তোমরা অনেকেই আগে করেছো। এবং আমরা আরেকটা কাজ করি, আমাদের যে ফ্রি ডেমো ক্লাসগুলো এগুলো কিন্তু আমাদের পেইড স্টুডেন্টরাও এমনিতে করতে পারে। এই কারণে তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে এটা মনে হয় ভাইয়া আরেকবার পড়াচ্ছে। ব্যাপারটা আরেকবার পড়াচ্ছে এরকম না, তোমাদেরকে অভয় দিয়ে বলছে এটা প্রথমবারের মতো পড়ানো হচ্ছে। ওকে, এবার দেখি যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। ঘন বর্ষা মানে কি? মানে হচ্ছে একদম বিশাল বর্ষাকাল, সেটার কথা বলা হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। এবার তোমাদের কাছে প্রশ্ন, যারা বলছো ভাই এটা আগে পড়ানো হয়েছে, আগে পড়ানো হয়ে গেছে, তারা বলো কুলে একা বসে আছে, কে একা বসে আছে? এখানে দুইটাই ক্যারেক্টার, একটা হচ্ছে মাঝি আর একটা হচ্ছে কৃষক। এখন তোমরা বলো যে এখানে কে একা বসে আছে? আচ্ছা, তাইম বলছে ভাইয়া আপনার বই কিভাবে পাবো? আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তোমাদেরকে পোস্ট তো দিয়েছি। যারা যারা বিজয়ী তারা আমাদেরকে নক করলে পরবর্তীতে তাদেরকে আমরা গুগল ফর্মে লিংক দিয়ে দিব, তোমরা ওখানে অ্যাড্রেস দিবা, এরপর তোমাদেরকে আমরা পাঠিয়ে দিব। ভাইয়া অনাগ্রহ বলতে কি বোঝায়? অনাগ্রহ বলতে আগ্রহের অভাব বোঝায়। মানে আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে? আই এম ইন্টারেস্টেড ইন ফুটবল বাট আই এম নট ইন্টারেস্টেড ইন ক্রিকেট। বুঝছো? আমি অনাগ্রহী, আমার ফুটবল ভালো লাগে না, এটা হচ্ছে আনইন্টারেস্টেড বা নট ইন্টারেস্টেড। ভেরি গুড। একজন হচ্ছে ফার্মার, বাবারে বাবা। শন বলছে ফার্মার। কুলে একা বসে আছে কে? কুলে একা বসে আছে কৃষক, অথবা ব্র্যাকেট আমরা বলে দেই কবি হিমসেলফ। কুলে একা বসে আছি নাহি ভরসা। কৃষক রূপী কবি এখানে একা বসে আছে, নাহি ভরসা। ভরসা মানে কি? ভরসা মানে হচ্ছে তিনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তিত, মানে তিনি হচ্ছে চিন্তিত। তার এই চিন্তার কথা বলছে যে তার কোনো আশা ভরসা নাই। তারপর হচ্ছে রাশি রাশি ভাড়া ভাড়া। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এইখানে এইটা অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, এই জন্য তোমাদেরকে আলাদা করে এটা বুঝতে হবে। সেটা হচ্ছে এটাকে নির্ধারক বিশেষণ বলে। এটাকে কি বলে? নির্ধারক বিশেষণ বলে। এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, এটাকে কি বলা হয়? নির্ধারক বিশেষণ বলে। নির্ধারক বিশেষণ কাকে বলে? একটা দ্বিরুক্ত শব্দ, যেমন ফর এক্সাম্পল বড় বড় আম, ছোট ছোট জাম। এই যে দ্বিরুক্ত মানে কি? কোনো কিছু ডাবল হওয়া। দ্বিরুক্ত মানে কি? কোনো কিছু ডাবল হওয়া, ডাবল ডাবল, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে দ্বিরুক্ত। এই দ্বিরুক্ত দিয়ে যদি কোনো কিছুর সংখ্যা বোঝানো হয়, এই দ্বিরুক্ত দিয়ে যদি কোনো কিছুর সংখ্যা বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? তাহলে সেটাকে আমরা নির্ধারক বিশেষণ বলি। নির্ধারক বিশেষণ বলি। একটা জিনিস একটু মনে রাখবা, বিশেষণ কাকে বলে? একটা জিনিস একটু মনে রাখবা, বিশেষণ কাকে বলে। ভেরি গুড। আব্দুল্লাহ আল্লাহ বলছে ডেমো ক্লাস করেছি আমি। ভেরি গুড। সো একটু বুঝো নির্ধারক বিশেষণ কাকে বলে। বিশেষণ কাকে বলে প্রথমে এটা বুঝি। বিশেষণ কাকে বলে? একটা পদ যদি অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়। কি বললাম? দোষ গুণ পরিমাণ, অনেক কিছু বলেছেন ভাইয়া, কিন্তু আমার মাথায় এসেছে সংখ্যা। এক্স্যাক্টলি। যদি একটা পদ এরকম দ্বিরুক্ত হয় এবং সেই দ্বিরুক্ত মানে কি? দ্বিরুক্ত মানে হচ্ছে, মনে করো আমার মাথাটা টনটন করছে, ঠিক আছে? বাতাস শনশন করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, বিড়াল মিউ মিউ করছে। একই শব্দ দুইবার করে বলাটা হচ্ছে দ্বিরুক্ত। দ্বিরুক্ত বা দ্বিরুক্তি। এখন এই দ্বিরুক্তিটা যদি একটা সংখ্যা বোঝায় বা একটা পরিমাণ বোঝায়, যেমন আমি যদি বলি যে বড় বড় আম, ঠিক আছে? আমি যদি বলি বড় বড় আম, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে
কুকুর কেমন করে? কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে। আমরা শুনেছি না ওই অ্যাডভার্টাইজমেন্টটা, গরু হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ যায় বেড়ে। তার মানে ওইখানে গরু হাম্বা হাম্বা করুক কিংবা কুকুর ঘেউ ঘেউ করুক, ওইটা দিয়ে সংখ্যার ধারণা বোঝায় না, ওই দ্বিরুক্তিটা দিয়ে সংখ্যার ধারণাটা বোঝায় না। কিন্তু এই যে রাশি রাশি, ভাড়া ভাড়া, এগুলো দিয়ে কি বোঝায়? এই দ্বিরুক্ত গুলা সংখ্যার ধারণা বোঝায়। এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে নির্ধারক বিশেষণ। এটা আমরা সামনে প্রশ্নে পাবো, অ্যাডমিশন টেস্টের প্রশ্নে আসা। এই জন্য আব্দুল আল্লাহমান বলছে আপনি অনেক ভালো পড়ান, ইটস অ্যাবসলিউটলি মাই প্লেজার। তোমরা যদি আগে থেকে পড়ে না আসো তাহলে আসলে কখনোই আমার পক্ষে একদম পড়ানোর পিকে যাওয়া সম্ভব না। আজকে ক্লাসটা খুব সম্ভবত তোমাদের কাছে ভালো লাগছে এই কারণে, কারণ এই ক্লাসটা আগেও যেহেতু তোমরা একবার করেছো, সোনাতরী কবিতা সম্পর্কে অলরেডি আইডিয়া আছে, এই জন্য। ওকে, ঠিক আছে। তারপর দেখো রাশি রাশি, ভাড়া ভাড়া। ভাড়া বলতে কি বোঝানো হচ্ছে? অনেক অনেক পাত্র, বা এইখানে কবিতাতে এটা আক্ষরিক ভাবে যদি বলো বা ভাবার্থে যদি বলো, এটা হচ্ছে স্তরে স্তরে, ঠিক আছে? রাশি রাশি একদম ধাপে ধাপে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে। ওকে, এরপর দেখো রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, এই পর্যন্ত একটা পার্ট। এরপর দেখো ভরা নদী খুর ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। আচ্ছা, এইখানে ধান বলতে কি বোঝানো হয়েছে? ধান বলতে কবির যে সৃষ্টিকর্ম সেটাকেই বোঝানো হচ্ছে। কবির গল্প, কবিতা, নাটক, এই যে সৃষ্টিকর্মটাকে ওভারঅল সেটাকেই বলা হয়েছে। হ্যাঁ, ভাবার্থে কবির সৃষ্ট গল্প, কবিতা, উপন্যাস, এগুলো হচ্ছে ধান। ধান কাটা হলো সারা। সারা মানে কি? সারা মানে হচ্ছে শেষ বা কমপ্লিট। কমপ্লিট হয়েছে, সারা মানে সমাপ্তি বা শেষ। ভরা নদী খুর ধারা, খর পরশা। খুর কি চিনো? ওই যে সেলুনে চুল কাটতে গিয়েছো যারা, মেয়েদের এক্সপিরিয়েন্স কি আমি জানি না, মেয়েদের পার্লারে কিভাবে চুল কাটে আমার আইডিয়া নেই, কিন্তু ছেলেদের যে একটা খুর দিয়ে এই যে এখান দিয়ে যে টান দেয়, তখন মনে হয় এই বুঝে আমার ঘাটটা কেটেই ফেললো। হ্যাঁ, তারপর হচ্ছে যে চিপটা দিয়ে এই যে এইভাবে যে টান দেয় না একটা জিনিস দিয়ে, একটা ধারালো ব্লেড, মানে একটা ব্লেড হচ্ছে একটা এরকম খুরের একটা জিনিস মধ্যে আটকায়, আটকে হচ্ছে এখান দিয়ে চিপ টান দেয়, এখান দিয়ে চিপ টান দেয়, তারপর হচ্ছে এইখান দিয়ে টানে। হ্যাঁ, লেয়ার, তুমি যদি লেয়ার কাটিং না করো চুলে, তাহলে খুর দিয়ে হচ্ছে এইভাবে চুলটা শেপ করা হয়, ওইটাকে বলা হচ্ছে খুর। খুরের মেইন বৈশিষ্ট্য কি? খুরের মেইন বৈশিষ্ট্য হচ্ছে খুর প্রচন্ড ধারালো। তো বলা হচ্ছে বর্ষাকালে নদীর পাড়ে বসে আছেন কবি এবং তিনি দেখছেন যে নদীতে যে স্রোতটা সেটা একেবারে খুরের মতো ধারালো। বুঝছো? খুরের মতো ধারালো। এখন কি আর বলবো, স্যাডলি মেয়েরা আমার ক্লাসে যারা করছো তারা কি খুর চিনো? ছেলেরা কিন্তু চিনে। আচ্ছা, শেখ হাসিনা, শেখ হাসিনা আমার ক্লাসে হাজির, ভয় পেয়ে গেলাম। ছেলেরা তো খুর চিনো, মেয়েরা খুর চিনো? জি ভাইয়া দেখেছি, কানিজ ফাতেমা বলেছে জি ভাইয়া দেখেছি, ছোটবেলায় দেখেছি। আচ্ছা, নদীর ঢেউকে, নদীর স্রোতকে প্রচন্ড ধারালো বোঝানো হয়েছে। এবার দেখো খর পরশা। খর পরশা বলতে কি বোঝানো হচ্ছে? খর পরশা বলতে বোঝানো হচ্ছে বর্ষার মতো। বর্ষা চিনো? এই যে এরকম একটা একটা জিনিস, আগে আগে যারা আদিম মানুষ ছিল তারা হচ্ছে এই বর্ষা দিয়ে হচ্ছে তারা শিকার করতো, হরিণ শিকার করতো, ম্যামথ শিকার করতো, এই বর্ষা দিয়ে এইভাবে করে হচ্ছে তারা শিকার করত। ওই বর্ষার মতো, তার মানে নদীর যে স্রোত সেটা খুরের মতো ধারালো এবং বর্ষার মতো ধারালো চোখা, এইরকম একটা সিচুয়েশন। মানে বোঝানো হচ্ছে বর্ষাকাল, একদম ভরা বর্ষাকাল, যখন নদীতে এত পানি, এত স্রোত যে প্রচন্ড ধারালো একটা অবস্থা। ওকে, তারপরে বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তার মানে ধান কাটতে কাটতেই বর্ষাকালটা চলে আসলো। অর্থাৎ একটু একটু বুঝি, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা বলতে এটা কিন্তু কবির ভাবার্থে কবি এটা লিখেছেন, এই কথাটা একটু বুঝি। কাটিতে কাটিতে ধান, এই যে বলতে কি বোঝানো হচ্ছে? তার মানে তিনি বোঝাচ্ছেন যে কাটিতে কাটিতে ধান, তার মানে তিনি তার যে ধানটা চাষ করেছেন, চাষ করার পরে তিনি এটাকে সিস্টেম করছেন, প্রসেস করছেন। তার মানে তার যে সাহিত্যকর্মটাকে তিনি পাবলিশ করছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এটা করতে করতেই বর্ষাকাল চলে এসেছে, অর্থাৎ তার জীবন সায়ান্ন চলে এসেছে, তার জীবনের শেষ পর্যায়ে,
সায়ান্ন মানে কি? সায়ান্ন মানে হচ্ছে শেষ পর্যায়ে। জীবন সায়ান্ন চলে এসেছে, তার জীবনের শেষ পর্যায়ে এখানে চলে এসেছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ধান কাটতে কাটতে যেমন বর্ষা চলে আসে, তেমনি জীবন চলতে চলতে এক সময় মৃত্যুর সময়টাও ঘনিয়ে চলে আসে। বুঝছো এতটুকু? মানে কবি সারা জীবন তার কাব্য সাধনাতেই তিনি নিয়োজিত ছিলেন। এটা করতে করতে তিনি এক সময় দেখেন, আয় হায়, আমার তো পরকালে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে বলো। ভাইয়া স্রোত বলতে কি সময় বুঝিয়েছে? হ্যাঁ, স্রোত বলতে সময় বুঝিয়েছে। একটু সামনে যাই, আরো ফার্দার এক্সপ্লেনেশন দিব। ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। নাবিলা বলছে ভাইয়া আপনার হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার হাতের লেখা আসলে বোর্ডে একটু খারাপ আর কি, কারণ বোর্ডে বড় করে লিখতে হয় তো। আমি তো আসলে আমার খাতায় হাতে লেখা অপেক্ষাকৃত সুন্দর বেশি। ওকে, এতটুকু ক্লিয়ার বুঝছি। এরপরে দেখো আক্ষরিক অর্থ। এই যে তোমাদের জন্য আমরা এই এইচএসসি 26 এর জন্য প্রথমে এই জিনিসটা করেছি যে একটা কবিতাতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আক্ষরিক অর্থ, ভাবার্থ যখন যেটা দরকার সেটা একটু লিখে দেই। রিডিং পড়ো একবার। বর্ষাকালে মেঘ প্রচন্ড গর্জন করছে, এদিকে নদীর কূলে একা বসে আছেন এক কৃষক। সে কোনো ভরসা পাচ্ছে না, কারণ সে বোঝা বোঝা, ঠিক আছে, ধান কেটে রেখে দিয়েছেন। সে বোঝা বোঝা ধান কেটে রেখে দিয়েছেন। খুরের মতো স্রোত ধারালো বর্ষার গতিতে চলছে, এজন্য কবি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। এই জায়গাগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার খ বা অনুধাবনমূলক প্রশ্নগুলা পানির মতো সহজ হয়ে যাবে। পানির মতো সহজ হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? একদম পানির মতো পরিষ্কার। আচ্ছা, আরিচা আরিচা বলছে, তাহমিনা মোস্তফা বলছে ভাইয়া আরেকবার বোঝান। এইটা দেখো, এইটা দেখলে তুমি এতক্ষণ আমরা যা যা কিছু পড়লাম না, এই যে দেখো এইখান থেকে শুরু থেকে যা যা কিছু পড়লাম সবকিছুর এক্সপ্লেনেশন আসলে এখানে অলরেডি দেওয়া আছে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এটার পুরোটার মিনিং, অর্থ, এই পুরোটুকু কবিতায় কি বলা হচ্ছে এটার অর্থ এখানে বলা আছে। বর্ষাকালে মেঘ প্রচন্ড গর্জন করছে, এদিকে নদীর কূলে একা বসে আছেন এক কৃষক। সে কোনো ভরসা পাচ্ছে না, কারণ সে বোঝা বোঝা ধান কেটে রেখে দিয়েছেন, কিন্তু ধানটা নিয়ে তিনি কি করবেন এটা তিনি বুঝতে পারছেন না। খুরের মতো স্রোত ধারালো বর্ষার গতিতে চলছে, এজন্য কবি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। একজন বলছে ভাইয়া আমাদের সিকিউ টনিক দিলে ভালো তো। এই আমি হলাম তোমাদের নিনজা মাস্টার, আর তোমাদের ফার্সিম ভাই হলো তোমাদের টনিক ব্যবসায়ী। তোমার টনিক আমি পারি না সত্যি, ঠিক আছে? ফার্সিম ভাইকে বলবো, ফার্সিম তোমাদেরকে টনিক আমাদের যে পেইড ফেসবুক গ্রুপ আছে ওখানে শিখাই দিবে। ভাইয়া খুর কি? নাইমা বলছে খুর কি? কিভাবে যে বুঝাই খুর জিনিসটা কি? খুর একটা ধারালো জিনিস যেটা দিয়ে চুল কাটা হয়, আরো অনেক কিছু কাটা যায়, কিন্তু সাধারণত এখনকার দিনে আমি খুর দিয়ে চুল কাটতে দেখেছি। বুঝছো? চুল কাটার পরে মানে চুল কাটার পরে চুলটা একদম প্রপারলি শেপ করার জন্য একটা ব্লেড আটকিয়ে টান দেওয়া হয়, ওইটাকে বলা হচ্ছে খুর। ওকে, বুঝছি। এরপরে দেখো, এরপরে তুমি ভাবার্থটা দেখো, তাহলে তোমার জন্য গ বা প্রয়োগমূলকটা সহজ হয়ে যাবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন। জীবনের প্রায় শেষ সময় এসে, যেটাকে আমি তখন বলছিলাম জীবন সায়ান্নে, তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্য কর্মগুলো সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়। বুঝছো? এখন তোমার গ নাম্বার বা তোমার অনুধাবনমূলক তোমার প্রয়োগমূলক প্রশ্নে তোমার তিনটা প্যারার যে সেকেন্ড প্যারা কিন্তু বইয়ের কথাটাকে নিজের ভাষায় লিখতে হয়। বইয়ের কথাটাকে হ্যাঁ, সিয়ামিন একটা ভালো কথা বলছে, রেজর টাইপের, রাইট রাইট। খুরের একটা মানে এখন লেটেস্ট ভার্সন হচ্ছে আসলে রেজর। কিসের ক্লাস যে তোমাদের নিতে আসছি আর কি কি যে তোমাদের পড়াচ্ছি, কি শেখানোর কথা তোমাদের আর কি কি যে শেখাচ্ছি, মনে হচ্ছে যে বাংলা পড়াতে এসে তোমাদেরকে নাপিত বিদ্যা শেখাচ্ছি। যাই হোক, সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা শিখতে আনন্দ অনুভব করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের আমি শেখাতে রাজি আছি। এখন এই পার্টটা পড়ো, এই পার্টটা পড়ো তো দেখো এতক্ষণ কবিতায় যা পড়লাম এখানে সহজ করে সেটা বলা আছে। এইটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এইটা যদি তোমার প্রয়োগমূলক প্রশ্নে আসে, শুরু তুমি যদি গ নাম্বারের সেকেন্ড প্যারা এইটা লিখো, তাহলে কিন্তু এতটুকু পর্যন্ত যা পড়েছি এটা ক্লিয়ার হয়ে যাবে। ডান? আচ্ছা, ভালো কথা বলেছো। বাবারে বাবা, যারা খুর চিনো না, আজকে ক্লাসের পরে আমি খুরের ছবি পোস্ট করবো, ঠিক আছে? আবার ফেসবুক এটাকে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি হিসেবে ডিলিট করে দিতে পারে, এটার রেসপন্সিবিলিটি আসলে আমি নিতে পারবো না, কিন্তু খুরের আমি ছবি দিব না। ওকে,
ঠিক আছে সাজিদ হাসান, আমরা হাতের লেখাও শিখাবো এক সময়। স্নাতা কালকে তোমাদের বন্ধু স্নাতা পণ্ডিত কালকে হচ্ছে ডিউ রিটেন ব্যাচে গিয়ে হাজির। এইচএসসি 24 ব্যাচে ডিউ রিটেন প্রাইভেট ব্যাচ এই কোর্সে গিয়ে হাজির। পরে ওকে আমি ছয়টা রিটেন ভালো লেখার 6টা ট্রিক শিখিয়েছি। ওই 6টা তোমরা জোর করে স্নাতার কাছ থেকে শিখে নেবা, ঠিক আছে? ও তোমাদের আগে 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 বেশি বেশি এগিয়ে থাকার জন্য করছে কি, পণ্ডিতি করে বুদ্ধি করে আগেই কই আছে এইচএসসি 25, কই আছে এইচএসসি 26, ওটাতে ভর্তি হয়ে বসে আছে, যাতে তোমাদের বাকি বন্ধুদের চেয়ে স্নাতা এগিয়ে থাকতে পারে। তোমরা আজকে স্নাতার কাছ থেকে জোর করে কালকে ও ক্লাসে কি শিখেছে এটা আদায় করে নিবা। আচ্ছা, কবিতাটা আবৃত্তি করলে ভালো লাগে, করবো আবৃত্তি। ধান কাটা, এই প্রশ্নের উত্তর দাও। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? আমি এটা পোল দিয়ে দিই, এটা একটা পোল দিয়ে দিই আমি। ওকে, পোল দিয়ে দিলাম। আসছে এই শীতে বলছে ভাইয়া সেলুন দেন, আপনি সবাই চিনবে, পড়াই কুল পাই না, আবার বলে সেলুন দেন। আচ্ছা হ্যাঁ, একজন বলছে স্যার আরো ফ্রি ক্লাস চাই, ফ্রি ক্লাস আরো দিব বাবা। আগামীকাল থেকে আবার আমাদের ফ্রি ক্লাস শুরু হচ্ছে। বলো এটা কি? ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে, চরণ মানে কি? চরণ মানে হচ্ছে লাইন, লাইনটার মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ক, ফসলের কাজ সম্পন্ন হওয়া। এইটা না, দেখো একটা জিনিস বুঝো, কোন ভাব প্রকাশ পেয়েছে, দ্যাট মিনস ভাবার্থটা কি, ভাবার্থটা কি? ফসলের কাজ সম্পন্ন হয়েছে, এটা কিন্তু আক্ষরিক অর্থ, এটা বাদ দেই। কর্মের পরিণতি হতে পারে, পেন্ডিং রাখি। কর্মময় জীবন, এটা আসলে কোনো কনক্লুসিভ দিকে আমাকে নেয় না, এটা বাদ দেই। ফসল তোলার তাড়া, এইটা আসলে না। তাহলে বাকি আছে কোনটা? খ, কর্মের পরিণতি ইজ দা কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আমরা দেখে নেই কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। মিম বলছে ক্লিয়ার ভাইয়া। ফার্স্ট হয়েছে ইরতাফা হাফিজ, সেকেন্ড হয়েছে নির্ভয়, এবং থার্ড হচ্ছে একজন নিউ ইউজার যে ওর নাম এখনো দেয় নাই। নাবিলা বলছে ভাইয়া ভুলে এই হয়ে গেছে, সমস্যা নেই, পরেরগুলো ঠিক করে নিও। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছি খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। আচ্ছা ওইটা পরের স্লাইডে, আপাতত এইটুকু বুঝাই দেই। একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হচ্ছে? মানুষের যে কর্মক্ষেত্রটা, হ্যাঁ মানুষের কর্মক্ষেত্রটা কিন্তু মহাকালের তুলনায় অনেক সীমিত। তার মানে পৃথিবীর সৃষ্টি হয়েছে মনে করো লক্ষ কোটি বছর আগে, তারপর আস্তে আস্তে করে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। তার মানে মহাকাল এর তুলনায় মানুষের জীবনটা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বেঁচেছিলেন মাত্র 80 বছর। 80 বছর কিন্তু কম না, কিন্তু একজন মানুষের, একজন ইন্ডিভিজুয়াল মানুষের জীবদ্দশা যদি আমি কম্পেয়ার করি আমার ওই মহাকালের সাথে, সেটা কিন্তু অনেক ছোট। এটাই বলা হচ্ছে যে একখানি ছোট ক্ষেত। তার মানে আমার যে কর্মময় জীবনটা, এইটা না মহাকালের তুলনায় অনেক ছোট্ট, ক্ষুদ্র একটা অংশ, একদম ছোট্ট একটা অংশ। একখানি ছোট ক্ষেত আমি একেলা, সাধারণ অর্থে এখানে কৃষক বোঝানো হচ্ছে, অথবা আমি বলতে এখানে মূলত শিল্পদ্রষ্টা কবিকে বোঝানো হচ্ছে। একেলা বলতে কি, কবি নিজেকে নিঃসঙ্গ বলেছেন, নিঃসঙ্গ। আচ্ছা নিঃসঙ্গ মানে কি একটু বুঝি। একটা গান শুনেছিলাম ছোটবেলায়, মনে হয় আমাদের একজন চলচ্চিত্র নায়ক ছিল, তার নাম ছিল মান্না। গানটা যতদূর মনে পড়ে, আমার নাম কি মাহিনুর জানতে চেয়েছে, এই বাকিরা বলে দাও তো আমার নাম কি। আমার নাম ফারহান সাকিব। মাহিনুর, নাইস টু মিট ইউ। আজকে কি তোমার প্রথম ক্লাস আমার সাথে? কেমন লাগছে সেটা আমাকে একটু জানিও মাহিনুর, যে ফারহান সাকিব ভাইয়ের ক্লাস আজকে প্রথম করলাম, কেমন লাগলো তুমি তোমার বন্ধুদেরকেও জানিও, আমাদেরকেও জানিও, তোমার বন্ধুদেরকে জানিও। তো একটা গান শুনেছিলাম মান্নার, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, মধ্যকালে কি যেন একটা। আচ্ছা সেটা পরের কথা। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা। এই কথাটাই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। কবি বলছেন আমি একেলা, তার মানে মৃত্যুর যখন সময়টা কবির কাছে চলে আসে, কবি দেখেন যে তার এত জমিদারি, এত কিছু, এত সম্পদ, এত লোক, এত দাস দাসী, এত কাজের লোক, সবকিছুই না আসলে মূল্যহীন। দিন শেষে তিনি একাই, কারণ তিনি যখন মারা যাবেন তিনি একাই মৃত্যুবরণ করবেন। তার মৃত্যুর সৎকার ব্যবস্থা, তার ফিউনারাল একাই করা হবে। এটাই তিনি বলেছেন আমি একেলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা। আচ্ছা চারিদিকে বাঁকা জল বলতে কি বোঝানো হচ্ছে? তিনি এই চারিদিকে বলতে বোঝানো হচ্ছে একদম তার চারপাশে। তার মানে যখন তার মৃত্যুটা, ও আচ্ছা এটা জেমসের গান, থুক্কু, সরি। আচ্ছা
তিনি তার মৃত্যুটা যখন ঘনিয়ে এসেছে তিনি দেখছেন তার চারপাশেই তিনি দেখছেন যে আসলে মৃত্যুর আয়োজন। এটাই তিনি বলার চেষ্টা করেছেন, চারদিকে বাঁকা জল করেছে খেলা। তার মানে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে আসে আর কি, তখন মানুষ দেখে যে সিগন্যাল পেতে থাকে মানুষ নানান রকম। মানে মনে করো শরীরটা আর আগের মতো সায় দিচ্ছে না, হ্যাঁ। তারপর হচ্ছে মানুষের মধ্যে তখন দেখা যায় যে একটু যারা ধর্মভীরু তাদের মধ্যে দেখা যায় যে এই ধর্মচর্চাটা আর একটু বাড়ে, এরকম আর কি। মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে, মানুষ বুঝতে পারে যে তার আসলে তার যে জীবদ্দশাটা সেটা শেষ হয়ে গেছে এবং তিনি বা তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এটাই তিনি বলছেন, চারিদিকে মাকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা। পরপারে দেখি আঁকা বলতে কি বোঝানো হচ্ছে, মানে ওই পারে দেখি আঁকা। এইখানে পরপার বলতে কবি কি বুঝিয়েছেন, এখানে পরপার বলতে কবি বুঝিয়েছেন হচ্ছে নদীর অপর পাশ। কবি কিন্তু নদীর কূলে বসে আছেন, একটা পাশে বসে আছেন, কবি নদীর অন্য পাশের কথা বলছেন। কবির নদীর অন্য পাশটা কি, নদীর অন্য পাশটা হচ্ছে মৃত্যু বা পরকাল, বুঝছো। কবি এখানে বলছেন যে তিনি নদীর এই পাশে বসে আছেন একদম। মানে একটু যদি তোমরা বুঝো, সেটা হচ্ছে আমি যদি একটা চিত্র এঁকে দেখাই, এইটা মনে করো গিয়ে নদী, ঠিক আছে, এইটা মনে করো হচ্ছে নদী, আর এইখানে হচ্ছে কবি শুরুতে এইখানে ছিল, তারপর কবি এখানে মনে করো চাষ করছে, এগুলো হচ্ছে ধান ক্ষেত, তার এগুলো সে চাষ করছে, বুঝছো। চাষ টাস করছে, চাষ টাস করে এটা হলো তার ওই যে ছোট্ট জীবন, ছোট্ট ক্ষেত্র। চাষ টাস করে সে ওগুলাকে গাট্টি বাঁধছে, ঠিক আছে, সে এগুলাকে হচ্ছে গাট্টি বাঁধে সে হচ্ছে এইখানে নিয়ে আসছে, নদীর পাড়ে নিয়ে আসছে। এখন আর এক পা সামনে গেলেই তিনি টুপ করে নদীতে পড়ে যাবে। এই নদীটা কি, নদীটা হচ্ছে তার মৃত্যু। তার মানে একদম মৃত্যুর সন্নিকটে চলে আসছে। আর এই যে এই পর্যন্ত যে পার্টটা, এটা হচ্ছে তার ইহকাল। ইহকালে সে কি করছে, এই যে ধান চাষ করছে, আসলে তো কাব্য সাধনা করেছে। আর এই যে নদীটা এখানে শেষ করি, ঠিক আছে, না তো তোমরা আবার এদিক দিয়ে ক্রস করার চেষ্টা করবা। আর এইটা হচ্ছে গিয়ে তোমাদের কবির মতে, আমার মতে না, কবির মতে এটা হচ্ছে গিয়ে পরকাল। কবি এইখানে বসে বসে নদীর এইখানে এইখানে বসে বসে কবি আফসোস করতেছে, আরে আমি যদি ওই পারে, আমি আমার কি যেন আমার যে কাব্যগুলা এগুলো যদি অন্য কোথাও পৌঁছানো যেত, মৃত্যু হতে পারে, ঠিক আছে, মহাকাল হতে পারে, অনেক কিছু হতে পারে। ওকে, আবার একবার পুরোটুকু দেখি। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। ওইটা পরের স্লাইডে আছে, আমি এতটুকু দেখে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এটার মানে কি, এটার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে যে আমরা এইখানে দেখলাম যে কবি এখানে বলছেন যে আমাদের যতটুকু সময় আছে সেই সময়টা খুব দ্রুতই ঘনিয়ে আসে, সেই সময়টা খুবই দ্রুত ঘনিয়ে আসে, এবং আমরা কখনো অনুভবই করতে পারি না আমরা কত দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবং আসলে মৃত্যুর পর্যায়ে গেলেই শেষমেশ বোঝা যায় যে আমরা আমাদের সময়টা শেষ হয়ে এসেছে। সো এই জিনিসটাই কিন্তু পুরো কবিতার মধ্যে আমরা দেখার চেষ্টা করলাম। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা চল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, একটু দেখি, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতে বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এইখানে কি বোঝানো হচ্ছে, এইখানে বোঝানো হচ্ছে তরু ছায়া মসি মাখা মানে কি, তরু গাছ, ছায়া মানে হচ্ছে শ্যাডো, আর মসি হচ্ছে কলমের কালি, এরকম, বুঝছো। একটু যদি আমি বুঝিয়ে দিই, তরু ছায়া মসি মাখা বলতে বোঝানো হচ্ছে, মনে করো এইটা হলো নদী, হ্যাঁ, আর এদিকে মনে করো গাছ, একটা গাছ, আরেকটা গাছ, এদিকে মনে করো আরেকটা গাছ, অনেক গাছ, আর নদী এই মনে করো গাছের ওই পারে হলো সূর্য, ওই পারে হচ্ছে সূর্য, কিন্তু গাছের জন্য এইখানে এত ঘন শ্যাডো, এইখানে এত কালো ছায়া পড়েছে যে এটাকে দেখে রীতিমতো কলমের কালির মতো বলা হচ্ছে। ভাইয়া বাঁকা জল কি দেখাবো একটু পরে, বাঁকা জল বলতে মহাকালের স্রোত বোঝাচ্ছে। বাঁকা জল বুঝো নাই, মানে হচ্ছে পানির স্রোতটা তো আসলে একদম পুরোপুরি সোজা যায় না, এটা একটু বাঁকা করে যাচ্ছে, এটাই বোঝাচ্ছে বাঁকা জল। ওকে, হ্যাঁ, তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হচ্ছে, তরু মানে কি, তরু মানে হচ্ছে গাছ,
তরু মানে হচ্ছে গাছ, ছায়া মানে হচ্ছে শ্যাডো, মসি কি? অসির চেয়ে মসি বড়, শুনছো? মসি মানে হচ্ছে কলম, কলম তার মানে একদম কলমের কালির মতো। গাছের ছায়াটা এত ডার্ক, এত ঘন যে দেখে রীতিমতো কলমের কালির মতো কালো মনে হচ্ছে। উদ্দামতা মানে কি? একজন বলছে উদ্দামতা মানে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ, বুঝছো? খুবই অ্যাগ্রেসিভ, এটাকে বলা হচ্ছে উদ্দাম। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। প্রভাত মানে হচ্ছে সকাল। প্রভাত মানে কি? প্রভাত মানে হচ্ছে সকাল। লিখে দেই এখানে, সকালবেলা এই অবস্থা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, তার মানে কবি ওই পাশে, নদীর ওই পাশে, মৃত্যুর ওপারে, তার ধারণা যে ওই পারে এটা এমন ওইটা এমন, কিন্তু তিনি এই পাশে এখনো বসে আছেন। আচ্ছা, রনি বলছে ভাই আগের স্লাইডের সেকেন্ড লাইন এইটা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এই লাইনটা বুঝো নাই? আচ্ছা, এইখানে বোঝানো হচ্ছে যে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এইখানে বোঝানো হচ্ছে যে কবি এমন একটা জায়গায় বসে আছেন। আমি তো এতক্ষণ তোমাদেরকে নদীটা দেখেছি এরকম, তো মনে করো ফর এক্সাম্পল আমি একটা বাংলাদেশের মানচিত্রটা যদি আঁকি, হ্যাঁ এরকমই তো অনেকটা, তাই না? মানচিত্র এরকমই তো অনেকটা বাংলাদেশের মানচিত্রটা, রাইট? এখন বাংলাদেশের মানচিত্রটা যদি আঁকি, দেখো মনে করো তোমার এই জায়গাটা তুমি আছো বান্দরবন কক্সবাজার, হ্যাঁ, এখন এইদিকে চারদিকেই পানি, তুমি এই জায়গায় বসে আছো কবি, তুমি চারদিকেই পানি, তখন তুমি একটা ভয়ের মধ্যে থাকবে না, আল্লাহরে চারদিকে পানি, এখন এই পানি যদি আমাকে নিয়ে যায়, এটাই কি বলা হচ্ছে? হ্যাঁ, এইটার কথাই বলা হচ্ছে এখানে। ওকে, সো চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এইখানে বোঝানো হচ্ছে যে যেই ধান ক্ষেতটাতে তিনি বসে আছেন তার চারদিকেই তিনি পানি দেখতে পাচ্ছেন, হয়তোবা নদীটা এক পাশে, কিন্তু নদীটা এত বড়, বা নদীটা হচ্ছে অনেক সময় হয় না যে নদী একদম এরকম বাঁকা করা নদী, মানে মনে করো আমি দাঁড়িয়ে আছি এই জায়গায়, তো নদীটা হচ্ছে এইরকম যাচ্ছে, এরকম এরকম নদী যাচ্ছে, যে আমার চারপাশেই নদী, অলমোস্ট আমার দেখে মনে হচ্ছে মানে নদীটা এমন ভাবে গেছে, ওই যে বাংলাদেশের মানচিত্র দেখালাম, নদীটা এমন ভাবে গেছে যে আমি দেখতে পাচ্ছি যে ভাই আমার গেম ওভার, আমার অন্য কোনো দিকে যাওয়ার জায়গা নেই, আমার চারদিকেই নদী, এমন একটা সিচুয়েশন এখানে বোঝাচ্ছেন। ঠিক আছে, ওকে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা বলতে বোঝানো হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি চারিদিকেই ভয়ঙ্কর মৃত্যু আমার চারপাশে খেলা করছে, মানে আমার গেম ওভার, আমার সময় কিন্তু শেষ। তারপর যদি একটু দেখি ভাবার্থটা দেখে নেই এটা। আচ্ছা, পৃথিবীতে সবাই একাই আসে, আবার একাই চলে যেতে হয়, সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে, যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর। এখানে মেঘে ঢাকা বলতে কবি বুঝিয়েছেন ভয়ঙ্কর পরিবেশ, তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন। এটাই কিন্তু লাইফ ফিলোসফি আমাদের, আসলে দিন শেষে আমরা সবাই একা, দিন শেষে আমরা সবাই কিন্তু একা, তাই না? ভাবার তো বুঝছো? এইবার তোমরা এটার উত্তর দাও, সোনার তরী কিসের প্রতীক? পোল দিয়ে দেই, সোনার তরী কিসের প্রতীক? ৮ নম্বর উত্তর দাও, সোনার তরী কিসের প্রতীক? যৌবনের, জীবনের, কৃষকের নাকি কর্মের? সোনার তরী, এটা কিন্তু সোনার ধান না, ধান হলে কিন্তু এটা সৃষ্টিকর্ম হইতো, এটা হচ্ছে সোনার তরী। যৌবনের, জীবনের, কৃষকের নাকি কর্মের, কি হবে এটা? সিলেট বোর্ড ২২ সালে আসা প্রশ্ন। মিম বলছে ভাই আপনি সব দিকে ১০০তে ১০০, আমি আপনার পৌরনীতির ক্লাস করি। হ্যাঁ, আমি এইচএসসি ২৫ ব্যাচকে এই কয়েকদিন পরে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ক্লাস নেওয়া শুরু করব, ওখানে পৌরনীতি, ইতিহাস, আর্টসের যে সাবজেক্ট গুলো ইনশাল্লাহ এগুলো আমি পড়াবো। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে জীবনের। ৮-এর উত্তর কি? ৮-এর উত্তর বি, জীবনের।
ফার্স্ট হয়েছে সুমাইয়া ইসলাম, সেকেন্ড হয়েছে হামিদা খাতুন, এবং থার্ড যে হয়েছে তার নামটা তো দেয় নাই, ফোর্থ হয়েছে আফনান ইয়ারা। ওকে ভাইয়া ভুলে ডি হয়ে গেছে, তোমাদের এত ভুল হয় কেন বাবা? গান গেয়ে, এরপরে দেখো, এরপরে কবি হঠাৎ মনে হচ্ছে গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায়। আচ্ছা, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, কবির ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এই যে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, মনে রাখো এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এই আগন্তুক, আগন্তুক মানে কি? অপরিচিত, যে অপরিচিত, স্ট্রেঞ্জার। মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তোবা চেনা, কেননা চেনা মনে হলো কৃষক বা শিল্পস্রষ্টা মনে কবির মনে সংশয় থেকে যায়। মানে তার দেখে মনে হচ্ছে যে চিনি উহারে, মানে দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে, দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে, কিন্তু আসলে তাকে চিনছে না। ভরা পালে চলে যায়, ভরা পাল বুঝো? এই যে মনে করো এটা একটা নৌকা, তো এইখানে মনে করো এটা হলো নৌকার ছাউনি, আর এইটা হলো গিয়ে পাল, পাল দিয়ে হচ্ছে এখানে এইভাবে রশি দিয়ে আটকে রাখছে। যে পাল হচ্ছে এরকম একটা বড় কাপড় যেটাতে বাতাস আটকায়, মাত্র যে প্যারাশুটের মতো কাজ করে আর কি। এটা হচ্ছে নৌকার পাল। আগে নৌকা এরকম পাল দিয়ে চলতো, এখন তো নৌকা ইঞ্জিনে চলে। এইটা ভরা পালে চলে যায়, তার মানে একদম ভীষণ বাতাসে এটা সামনে এগিয়ে যাচ্ছে নৌকাটা। কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে কিন্তু মাঝির কথা বলা হচ্ছে। কবি এখানে কার কথা বলছেন? কবি এখানে মাঝির কথা বলছেন। মহাকালের প্রতীক কে? আবারও বলছি, মরিয়ম খানম বলছে ভাইয়া আর্টস এর ক্লাস কিভাবে করবো? অর্থনীতি, অর্থনীতি আছে, এইচএসসি 25 ব্যাচের এসএমপি কোর্সে, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে আছে অর্থনীতি। মহাকালের প্রতীক এই মাঝি। কার কিসের প্রতীক? মহাকালের প্রতীক হচ্ছে এই মাঝি, পৃথিবীর সবকিছুর প্রতি নিরাসক্ত। ওই যে অনাগ্রহ, মানে কোনো কিছুতেই তার তেমন কোনো আগ্রহ নাই, অনাগ্রহ বলেই তার সুনির্দিষ্ট কোনো কিছুর প্রতি তার কোনো দৃষ্টিপাত নাই, সে কোনো দিকে তাকায় না, কোনো কিছুতে তার কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, কোনো কিছুতেই তার কোনো কিছু যায় আসে না। ঢেউগুলি নিরুপায় বলা হচ্ছে প্রবহমান সময় বা মহাকাল। এইটা নিরুপায় বলতে মানে সময় না আসলে কিছু করার নাই, সময় তার নিজের গতিতে, সময়কে সবসময় বয়েই চলতে হবে। সময় কখনো চাইলেও, সময় কখনো নিজে নিজে চাইতেও পারে না, আবার চাইলেও যে সময় কখনো থামতে পারবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে, মাঝির কথা বলা হচ্ছে। এইবার আবার আমরা ভাবার্থটাতে চলে আসি। কবির কল্পনার সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে, কবি সেই মাঝিকে চিনে ফেলেছেন। সেই মাঝি শুধু বেয়েই চলেছে, কোনো দিকে সে তাকায় না, নিরুপায় ঢেউয়ের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না। এখন একটা জিনিস চিন্তা করো তো, তোমার সোনার তরী কবিতা থেকে একটা প্রশ্ন আসলো, এটার গ নাম্বারে সেকেন্ড প্যারায় তুমি এই লাইনগুলা লিখলা, তুমি আসলে কত পাবা বলে তোমার বিশ্বাস? একজন বলছে ভাইয়া মহাকাল মানে কি? মহাকাল মানে হচ্ছে সময়। দেখো তোমার আমার কাছে সময়টা কিরকম, আমরা সময় হিসাব করি হচ্ছে দিন ঘন্টা এইভাবে, আর মহাকাল হচ্ছে একদম মনে করো সৃষ্টির সূচনা লগ্ন থেকে, মনে করো একদম বিগ ব্যাং থেকে শুরু করে এখন পর্যন্ত যে সময়টা, এই পুরো সময়টাকে তুমি মহাকাল বলতে পারো, একদম লক্ষ কোটি বছর, এটা হচ্ছে মহাকাল। কবির কল্পনায় সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে, কবি সেই মাঝিকে চিনে ফেলেছেন। সেই মাঝি শুধু বেয়েই চলেছে, কোনো দিকে সে তাকায় না, নিরুপায় ঢেউয়ের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছনে ফিরে সে তাকায় না। ডান? ওকে, এইবার তোমরা এইটার প্রশ্ন ক্লাস ডিসকাশনের উত্তর বলো। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? কালো স্রোতের, কর্মফলের, মহাকালের, নাকি আশঙ্কার? 9, প্রশ্ন নাম্বার 9, কালো জল এখানে কিসের প্রতীক?
আচ্ছা, যারা যারা বলছো যে তোমাদের এইচএসসি 26 ব্যাচে মানবিক বিভাগের কোর্স দরকার, আমি একটু তোমাদেরকে বলে দেই, তোমরা এইচএসসি 25 ব্যাচে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে আমরা 3টা সাবজেক্ট পড়াচ্ছি মানবিক বিভাগের। একটা হচ্ছে পৌরনীতি, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে ভূগোল, আচ্ছা আরেকটা আছে, আরেকটা হচ্ছে খুব সম্ভবত ইসলামের ইতিহাস। এই 4টা সাবজেক্ট আমরা পড়াচ্ছি। তো এই 4টা সাবজেক্টের কোনো সাবজেক্ট যদি তোমার কমন হয়ে থাকে, যে তুমি যদি এইচএসসির জন্য এই 4টা সাবজেক্টের কোনো সাবজেক্ট সিলেক্ট করে থাকো, তাহলে তুমি কিন্তু এইচএসসি 25 ব্যাচের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে মানবিক বিভাগের জন্য, সেখানে ভর্তি হয়েও এই কোর্সটা করে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করে রাখতে পারো, এবং ইউ উইল বি ওয়ে অ্যাহেড অফ ইওর টাইম। তুমি তোমার পুরো ব্যাচের চেয়ে অনেক এগিয়ে থাকতে পারবা। বাট এট দিস মোমেন্ট এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের আর্টসের আলাদা করে কোনো কোর্স নাই, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপাতত প্ল্যানেও এটা নাই। আমরা আপাতত আমাদের যেহেতু এর আগে আমরা ওভাবে আর্টসের স্টুডেন্টদেরকে আমরা যেহেতু একাডেমিক্যালি একদম ইয়ার লং, যেরকম বাংলা ইংলিশ আইসিটি আমরা আগেও পড়িয়েছি, আমরা জানি যে সারা বছর একটা স্টুডেন্টকে কি পড়াতে হবে, কিভাবে পড়াতে হবে, পুরো পুরো বছরের প্ল্যান নিয়ে আমরা এগিয়েছি। আর্টসের ক্ষেত্রে আসলে সিলেবাসটা এত বড় না, মানে একদম যদি ফ্র্যাঙ্কলি বলি, আর্টসের ক্ষেত্রে সিলেবাসটা এত বড় না যে সারা বছর ধরে পড়াতে হবে। এই জন্য আমরা আর্টস স্টুডেন্টদেরকে শুধু শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সেই পড়াই। তোমরা চাইলে যদি এগিয়ে থাকতে চাও, তোমাদের সময় এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা এইচএসসি পরীক্ষার আগে আগে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আনবো মানবিক বিভাগের জন্য কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য। কিন্তু তোমরা যদি চাও এগিয়ে থাকতে, যে ভাইয়া লাস্ট মোমেন্টে প্রেশার নিতে চাই না, তোমরা চাইলে এখন এইচএসসি 25 ব্যাচে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সেও ভর্তি হতে পারো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে কালো স্রোতের। এই যে বাঁকা জল, বাঁকা জল বলতে কি মিন করা হয়েছে? কালো স্রোতকে মিন করা হয়েছে। কাল স্রোত মানে হচ্ছে এই যে কাল, কালটা মানে কি? কাল মানে হচ্ছে সময়। ভাইয়া কাল মানে কালো ব্ল্যাক না, না এটা হচ্ছে যে মনে করো অতীত কাল আছে না, অতীত কাল। এই কালটা কি? কালটা তো ব্ল্যাক না, কালটা হচ্ছে সময়। কালটা হচ্ছে সময়। ডান? হ্যাঁ বিএসমিম, ওই কোর্সে আমরা আসলে বেসিক থেকে পড়াবো। ওকে, আমাদের এখানে আজান দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি। সো আমরা একটা কাজ করি, আমাদের টাইম একটু চেঞ্জ হবে। 5টা 17-তে আজান দিচ্ছে, তো আমরা 5টা 27-এ আবার ব্যাক করব। কবিতা আর একটু বাকি আছে, 5টা 27-এ ব্যাক করব। হ্যাঁ, 5টা 27 পর্যন্ত আমাদের মাগরিবের নামাজের ব্রেক। অলরাইট। সামিয়া ব্যবসা শিক্ষার জন্য আছে, ব্যবসা শিক্ষার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, একই একই সলিউশন। অলরাইট, তাহলে আমরা দেখা করছি 10 মিনিট পর নামাজের বিরতির পরে। ওয়েলকাম ব্যাক। আমরা আবারও নামাজের বিরতির পর চলে আসলাম। আমরা পড়ছিলাম হচ্ছে সোনার তরী কবিতাটা। সো আমরা পরের অংশটাতে যদি যাই, ওগো তুমি যাও কোথায় যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এর পরের লাইনটা। এখানে কি বলা হচ্ছে? এখানে কবি বোঝানোর চেষ্টা করছেন, এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝানোর চেষ্টা করছেন যে মাঝিকে বলছেন যে ভাই আমারে নিয়ে যান, ভাই আমারে নিয়ে যান। তো মাঝি তো কোনো দিকে পাত্তাই দিচ্ছে না, তো আক্কাই করছে না, কারণ মাঝির নৌকা অলরেডি ফিল আপ হয়ে গেছে, এরকম একটা অবস্থা, তাই না? তো মাঝি পাত্তাই দিচ্ছে না, বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখন নির্বিকার মানে কি? নির্বিকার মানে হচ্ছে, নির্বিকার মানে কি? মানে যার কোনো প্যারা নাই, চিল, যার কোনো প্যারা নাই, প্যারাহীন লিখে দিলাম, প্যারাহীন, তার কোনো প্যারা নাই। বাই দ্য ওয়ে, পরীক্ষায় প্যারাহীন এই শব্দটা লিখো না, কারণ প্যারা একটা ইনফর্মাল ওয়ার্ড, এটা আসলে বাংলা ভাষায় গাতে লেখা হয় না, কি বলবো, মানে বাংলা ভাষায় এটা কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না আর কি, আনুষ্ঠানিকভাবে এটা কোনো বাংলা শব্দই না। নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের যে কবি নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন, তখন বলছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি? বার যোগ এক, বার যোগ এক সমান সমান বারেক। বারেক মানে হচ্ছে তাহলে এই একটাকে যদি এই দিকে নেই, তাহলে এটা কি পাওয়া যায়? একবার। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, তার মানে একবার আসো ভাই, খালি একবার আসো, আমারে নিয়ে যাও, এমনটা বলছে, একবার আসো খালি। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খরিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তার মানে তুমি যেখানে তোমার যাওয়ার ইচ্ছা সেখানে তুমি যাও, আমার যে ধানটা এটা তোমার যাকে দেওয়ার ইচ্ছা তাকে দাও, শুধু একবার কুলে আসো, একবার পাড়ে আসো, একবার শুধু এদিকে আসো। তার মানে কিন্তু
অনুনয় বিনয় নিবেদন করছে কবি যাতে করে মাঝি একবার কূলেতে নৌকা ভিড়ায়, একবার যাতে নৌকা ভিড়ায়। এতটুকু বুঝছো? এটা যদি পড়ি, শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার যেন নষ্ট না হয় সেজন্য নির্মোহ মহাকালের প্রতি কৃষকরূপী কবির আবেদন, তার সৃষ্টি যেন মাঝি নৌকায় স্থান পায়। তার মানে কবি বলছেন যে আচ্ছা, কবি ভাবছেন যে তিনি তো মৃত্যুবরণ করবেন, তার মৃত্যুর পরে তার যে সাহিত্যকর্ম এগুলো আসলে কি হবে। তিনি ভাবছেন যে তার মানে তার যে জীব দেহটা সেটার মৃত্যু হতে পারে, কিন্তু তার সাহিত্যকর্মটা যাতে অমর হয়, তার সাহিত্যকর্মটা যাতে অমর হয়। তার সাহিত্যকর্ম অমর হওয়ার একটাই উপায়, সেটা কি, কি করলে তার সাহিত্যকর্মটা অমর হবে? যদি তার সাহিত্যকর্মটা আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। সাহিত্যকর্মটা যদি আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, এই জন্যই তিনি মহাকালের কাছে নিবেদন করছেন যে যারে খুশি তারে দাও। তার মানে বিগার অডিয়েন্সের কাছে, বিগার অডিয়েন্সের কাছে তুমি আমার সাহিত্যকর্মটাকে পৌঁছে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান। মানে আমার সোনার ধান বলতে এখানে তার সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে, কবির সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে, এইটাকে তিনি কুলে এসে নিয়ে যেতে বলছেন। এবার ভাবার্থটা একটু দেখে নেই। কবি মাঝিকে জিজ্ঞেস করছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন যেন একবারের জন্য হলেও কবির তীরে এসে সে একটুখানি নৌকাটা থামায়। কবি মাঝিকে বলছেন যে তোমার যেখানে খুশি যাকে খুশি নিয়ে যাও, শুধু আমার সোনার ধানগুলো একটু নৌকায় করে নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার শ্রেষ্ঠ কর্মগুলো বা আমার সৃষ্টি কর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে। ক্ষণিক মানে কি? খাতুন জানতে চাইছে, ক্ষণিক মানে হচ্ছে অল্প সময়, খুবই অল্প সময়। আরিফা ইসলাম বলছে ভাইয়া আপনি কি আমাকে দেখেন না? এরপর 5টা রেড সার্কেল দিয়েছে, রেড সার্কেলে দেখেছি। ভাইয়া ফার্স্ট পড়ান, বানানটাতে লিখেছে আব্দুল আল নোমান ভুল, এটা হবে ফাস্ট, এফএসটি। ওকে, এখন থেকে আমরা ফাস্ট এন্ড ফিউরিয়াস পড়াবো। এইটা বলো। এটা তো অলরেডি আমরা একবার সলভ করেছি। সোনাতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা, ময়মনসিংহ বোর্ডে আসা প্রশ্ন। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তার মানে কবি বলছেন যে যত পারো, ঠিক আছে, তত তুমি নাও তোমার নৌকার উপরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তখন যখন আবার মাঝি জিজ্ঞেস করছে আচ্ছা আর কি আছে, তখন আবার কবি বলছেন না আর নাই ভাই, যা আছে সব দিছি, যা আছে সব দিয়েছি। ওকে, জাহালয়ে ছিনু ভুলে, এই যে এখানে দেখো এতকাল নদী কূলে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে কি? স্তরে স্তরে। থরে বিথরে মানে কি? স্তরে স্তরে সুবিন্যস্ত করে। এখন আমারে লহ করুণা করে। তার মানে কবি এতক্ষণ পর্যন্ত মহাকালের কাছে তার প্রথম প্রায়োরিটি ছিল, তার প্রথম গুরুত্ব ছিল যে তিনি মহাকালকে বলছেন যে ও মহাকাল দয়া করে আমার সৃষ্টিকর্মগুলা নাও। তো মহাকাল আসলো, তেমন একটা আগ্রহ তার ছিল না, আসলো। তারপর আসার পরে কবি হচ্ছে তার ধান সবগুলো দিল। তো মাঝি হচ্ছে ধান নিয়ে তার নৌকা পুড়ে ফেলছে। পুড়ে ফেলার পরে বলছে যে ও এখন আমারে লও, এখন আমারে লহ মানে এখন আমাকে নাও করুণা করে, আমাকে একটু, আমাকে দয়া করে আমাকে নাও, দয়া করে আমাকে নাও। ফাইরুজ তোমার কমেন্টও দেখেছি বাবা। কবি মাঝিকে বলছেন, এইটা তোমরা গতে আসলে লিখে দিবা, গ এর সেকেন্ড প্যারায়। কবি মাঝিকে বলছেন যত খুশি আমার এই ফসল তুমি তোমার নৌকায় উঠিয়ে নাও, এবং কৃষক তার সকল ফসল স্তরে স্তরে নৌকায় তুলে দেয়। তখন মাঝি কৃষককে জিজ্ঞেস করে আর কোনো ফসল কি বাকি আছে নৌকায় উঠানোর? তখন কৃষক বলে এতদিন যা কিছু ছিল অর্জিত ফসল সবকিছুই তোমার নৌকায় তুলে দিলাম, এখন দয়া করে আমাকেও তুমি তোমার নৌকায় তুলে নাও। এরপরে তো হচ্ছে দ্য ক্লাসিক বিট্রিয়াল অফ মাঝি। মাঝি এরপরে বিট্রে করে, মাঝির পরে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে কবির সাথে। মাঝি কবির কাছ থেকে কবির ধান নেয়, কিন্তু কবিকে নৌকায় নেয় না। বলে কি ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। তার মানে এইখানে এসে কবি বলছেন যে আয় হায় হায় হায়, আমার ধান দিয়ে নৌকাটা পুড়ে গেছে, এখন তো আর নৌকায় কোনো কিছু নেওয়ার জায়গা নেই, ইভেন আমাকে নেওয়ার পর্যন্ত জায়গা নাই। ঠিক আছে, তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মহাকাল এই একটা সাহিত্যকর্মকে গ্রহণ করে, সাহিত্যকর্মকে সেই 1861 সালে জন্মগ্রহণ করা
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম আমরা 2024 সালে এসেও পড়ছি, এটা মহাকাল গ্রহণ করেছে সাহিত্যকর্মটা। কিন্তু মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুর কেন, কোনো জীবিত মানুষকে কিন্তু, মানে কোনো ইন্ডিভিজুয়াল মানুষকে কিন্তু এতদিন বাঁচিয়ে রাখে না। তার মানে মহাকালের কাছে তুমি আমি মানুষ হিসেবে আমাদের আসলে বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমাদের সৃষ্টিকর্মটাই একমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে, আমাদের সৃষ্টিকর্মটাই অমর হতে পারে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, রহিনু মানে কি, মানে হচ্ছে থাকলাম, মানে রয়ে গেলাম। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আচ্ছা, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার কথা বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রসঙ্গে তিনি বলেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্তৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর মাঝি আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। মানে কবি নিজেই কিন্তু নিজের সম্পর্কে বলছেন। সৌরভ বলছে, ভাইয়া আগের স্লাইডটা দেখালাম। এই যে শূন্য নদী তীরে রহিনু পড়ি, যাহা ছিল তাহা নিয়ে গেল সোনার তরী। মহাকাল কি ভাইয়া, এটা আগেও বলছি, মহাকাল মানে হচ্ছে অনেক লম্বা টাইমলাইনের যে সময়টা, লক্ষ কোটি বছর, এটা হচ্ছে মহাকাল। আচ্ছা, এটা আবৃত্তি করবো বাবা, তো বুঝলা এতটুকু? এখন কি কবিতাটা শুনতে চাও একবার? আচ্ছা, আমি একটু তোমাদেরকে কবিতাটা তাহলে, যারা যারা আবৃত্তি শুনতে চাও তাদেরকে একবার শোনাই। কবিতাটা কিন্তু শেষ, চমৎকার একটা কবিতা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ঠিক আছে, সো আমরা কিন্তু মোটামুটি কবিতাটা শেষ করেছি। কবিতাটা একটা ছোট্ট কবিতা, ইন্টারেস্টিং কবিতা। এইবার তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা একটু বলি। একজন বলছে র‍্যাপ সং এর মতো, এত পাজি তোমরা। তো তোমরা কয়েকজন বলেছিল ভাইয়া কবিতাটা আবৃত্তি করেন, এই জন্য আবৃত্তি করলাম, ভালো লেগেছে। তোমরাও কিন্তু চাইলে আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে, আমাদের এইচএসসি 26 A+ ফ্রি A+ সাজেশনস ওই গ্রুপে এই কবিতাটা আবৃত্তি করে ভিডিও করে আপলোড করতে পারো। তাহলে আমি যদি কোথাও কারো কোনো উচ্চারণ বা অন্য কোথাও সমস্যা থাকে, আমি সেখান থেকে ফিডব্যাক দিয়ে দিতে পারি যে এখানে উচ্চারণটা এটা হবে, ওইখানে এটা শুদ্ধ করতে হবে, এরকম কিন্তু আমি করে দিতে পারি। আচ্ছা, একজন বলছে ভাইয়া রাশি রাশি ভাড়া ভাড়া এটা কোন কারককে কোন বিভক্তি? এটা না এভাবে বলা যায় না। কেন বলা যায় না? কারণ একটা শব্দ দেখে তুমি আসলে কারক নির্ণয় করতে পারবে না। কারণ কারক বলতে ক্রিয়ার সাথে ওই পদের সম্পর্ক বোঝায়। এখন দেখো, এই যে তুমি রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে তো কোনো ক্রিয়াপদই নাই, এই জন্য তুমি বলতে পারবে না। একটা বাক্য দেখলেই তুমি বলতে পারবে যে বাক্যতে এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া কবিতাটা শর্ট করে বলেন। ওকে, ঠিক আছে, সামারি বলি। সামারি বলবো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন তিনি সাহিত্য চর্চা করেছেন। সারা জীবন সাহিত্য চর্চা করার পরে একদম জীবন সায়ান্নে, এটা কিন্তু তার মানে জীবনের সাথে রিলেটেড, জীবন সংশ্লিষ্ট একটি কবিতা।
সারা জীবন সাধনা করার পরে, সাহিত্য সাধনা করার পরে তিনি তার জীবন সায়ান্নে এসে যখন দেখলেন যে তার আসলে মৃত্যুর খুব বেশি দিন বাকি নাই, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্য তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, তিনিও বুঝতে পারলেন যে আর খুব বেশি দিন তিনি বাঁচবেন না। তখন তার যে লাইফ ফিলোসফি, তখন তার যে জীবন দর্শন, এটা নিয়েই তার সোনার কবিতাটা লেখা। এই কবিতায় তিনি একটা রূপক ব্যবহার করেছেন। কবিতায় তিনি দুইটা ক্যারেক্টার ড্র করেছেন, দুইটা চরিত্র অঙ্কন করেছেন, একটা হচ্ছে মাঝি, একটা হচ্ছে কৃষক। এখানে কৃষক হিসেবে তিনি নিজেই আবর্তিত হয়েছেন, অর্থাৎ তিনি নিজেকেই কৃষক বলে দাবি করেছেন, এবং তিনি তার যে সৃষ্টিকর্ম, তার কবিতা, নাটক, গান, ছোট গল্প, প্রবন্ধ, এগুলোকে তিনি বলেছেন হচ্ছে কি, এগুলোকে তিনি বলেছেন ধান, সোনার ধান। কারণ ওই যে তিনি কৃষক, তার সারা জীবনের যে সাধনার ফসল সেটি তো সোনার ধান। এখন আরেকটা ক্যারেক্টার এখানে আছে, সেটা হচ্ছে মাঝি। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মহাকালের কাজটা কি? মহাকাল হচ্ছে সময়। একটা কথা তো আমরা শুনেছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে যাই ঘটুক, যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটুক, যাই হোক না কেন, সময় কখনো থামে না। দিন দিনের নিয়ম মাফিক হয়, রাত রাতের নিয়ম মাফিক হয়, এবং আস্তে আস্তে করে আমরা, সত্যি কথা বলতে, আস্তে আস্তে করে আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে বুড়ো হই, এবং বুড়ো থেকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। এই প্রসঙ্গে কিন্তু ইসলাম ধর্ম বলা আছে যে প্রত্যেক জীবিত বস্তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই পুরো ব্যাপারটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন সায়ান্নে যখন অনুভব করলেন যে আচ্ছা, আমি তো মারা যাব, আমি তো বেঁচে থাকবো না, তাহলে কি করা যায়? আমার যে সৃষ্টিকর্মগুলো, আমার সৃষ্টিকর্মগুলোকে তাহলে কিভাবে অমর করা যায়, বা আমার সৃষ্টিকর্মের মাধ্যমে আমি কিভাবে বেঁচে থাকতে পারি, এটা নিয়ে তিনি চিন্তা করতে থাকলেন। তখন তিনি ভাবলেন এই কবিতাটার কথা, যে কবিতাটায় তিনি বললেন যে মহাকাল যদি তার কবিতাগুলোকে, তার সৃষ্টিকর্মগুলোকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়, শতাব্দীর পর শতাব্দী, সেই 1861 সালের পরে, মানে 1861 সালে তার জন্ম, আচ্ছা জন্ম বাদ দিয়ে 1941 সালে তার মৃত্যু, 1941 থেকে প্রায় 100 বছর হয় নাই, প্রায় 80 বছর হয়ে গেছে, এখনো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি, এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বই প্রিন্ট হয়, এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বই মানুষ কেনে, বই পড়ে। এটাই হচ্ছে সাহিত্যকর্মের মাধ্যমে একজন সাহিত্যিকের অমর হয়ে থাকার ব্যাপারটা। এটাই কিন্তু পুরো কবিতায় তিনি বলার চেষ্টা করছেন। তিনি তার বিভিন্ন রূপক ধর্মী এলিমেন্টের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে দিন শেষে আমরা এই পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। দিন শেষে আমাদেরকে মানুষ মনে রাখবে কি রাখবে না, এটা নির্ভর করে আমাদের কৃতকর্মের উপর, কর্মফলের উপর। তার মানে এমন না যে সবাইকে কবি সাহিত্যিকই হতে হবে। আমরা যদি কবি সাহিত্যিক না হয়ে আমরা যদি এমন কোনো ভালো ভালো কাজ করতে পারি যার কারণে মানুষ আমাদের মনে রাখবে, সেটাও কিন্তু এনাফ। বুঝতে পেরেছি? না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা না। মোসাম্মদ সুফিয়া খাতুন বলছে ঢেউগুলি ভাঙে নিরুপায়। আচ্ছা, তার মানে ঢেউগুলি ভাঙে নিরুপায় বলতে বোঝানো হচ্ছে যে সময়ে সেও কিন্তু নিরুপায়। আমরা মনে করতে পারি, অনেকে এই কবিতাটা দেখে অনেকে মনে করতে পারে যে আচ্ছা, এই সময় কত নির্দয়, কত রুড, ঠিক আছে, সময় কারোর কথা শোনে না। কিন্তু সময়েরও কোনো উপায় নাই, সময় কি থামতে পারবে চাইলেই? সময় নিজেও চাইলে থামতে পারবে না। এটাই বলছে ঢেউগুলি নিরুপায়। ঢেউ বলতে এখানে সময়কে বোঝানো হচ্ছে, ঢেউগুলো নিরুপায়, তারও কিছু করার নাই, সময়ে তার নিজস্ব স্রোত অনুযায়ী বয়ে চলবে। আচ্ছা, এই যে বলছে যে শেষ স্লাইডের আগের স্লাইড আরেকবার বোঝান। এইটা ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। তার মানে এখানে বলা হচ্ছে, এই জায়গাটায় বোঝানো হচ্ছে যে বর্ষা রীতিমতো ঘনিয়ে এসেছে, বর্ষা রীতিমতো ঘনিয়ে এসেছে, অর্থাৎ আমার যাওয়ার সময় হলো, প্রায় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, এটা বোঝানো হচ্ছে এই পার্টটাতে। আর এই পার্টটা তো সেলফ এক্সপ্লেনেটরি, ঠাই নেই মানে হচ্ছে, ও ঠাই নেই মানে হচ্ছে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, ছোট সে তরি। এই তরিটা ছোট, এই তরিটা চাইলেই সবাইকে নিয়ে যেতে পারে না, এই তরিটারও কিন্তু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে সে সৃষ্টি, এই ছোট তরি কাকে নিতে পারে? সৃষ্টি কর্মকে নিতে পারে।
সৃষ্টিকর্মকে নিতে পারে, কিন্তু ওই সৃষ্টিকর্মের যে স্রষ্টা অর্থাৎ কবি তাকে সে নিতে পারে না। এটাই ছোট তৈরি লিমিটেশন। রাহাত ইসলাম বলছে ভাইয়া আমার কমেন্ট দেখে না। দেখলাম তো ভাইয়া। হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করবে এটা আমরা আরেকদিন একটা কিউএনএ সেশনে বলবো না, ঠিক আছে? ক্লিয়ার? আমরা কি কবিতাটা বুঝতে পেরেছি? ক্লাস কেমন লাগলো বলো? আমাদের ক্লাসের টাইম কিন্তু শেষ। ওকে, সো আমাদের ক্লাসটা কেমন লাগলো বলো। আর একটা কাজ আছে যেটা তোমরা করোনা দেখে আমরা ক্লাস কেমন হয়েছে বুঝতে পারি না, সেটা হচ্ছে তোমরা ক্লাসের রেটিংটা অবশ্যই দিয়ে যাবা, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। সোনাতুর একটা সুন্দর রূপকধর্মী কবিতা, এটা যদি তুমি বাসায় আরো কয়েকবার পড়ো, আজকে ক্লাসের এক্সপ্লেনেশন গুলো যদি আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবা। সো এখন আমি ক্লাস থেকে আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের একটা কাজ আছে, ক্লাসটাকে অবশ্যই রেটিং করে যাবা। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে 5 স্টার, আর ক্লাস যদি ভালো না লেগে থাকে সেই অনুসারে যত কম ভালো লাগবে সেই অনুসারে স্টার দিবা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, ঠিক আছে? সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে শিখেছিলাম মনে হয় ঘোষ অঘোষ, তাই না? সো ওইখানে আমি আমার ক্লাসের রেটিং পেয়েছিলাম 4.87 আউট অফ 5। সো এটা মানে এটা বোঝাই হচ্ছে যে তোমাদের একদম 100% স্টুডেন্টের কাছে ক্লাসটা ভালো লাগে নাই, কিছু স্টুডেন্টের কাছে ক্লাসটা একটু কম ভালো লেগেছে, তারা হয়তো বা 4 দিয়েছে, এর জন্য এভারেজে 4.87 এসেছে। বুঝতে পেরেছো? এটা দিয়ে আসলে আমরা মেজার করি আর কি আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। সো ক্লাসটা এখানে শেষ করি, সবাই ক্লাস রেটিংটা অবশ্যই অবশ্যই দিয়ে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।